বের হয়ে যা আমাদের সামনে থেকে, আর কখনো আমাদের সামনে আসবি না। আমরা তোর এই মুখ দেখতে চাই না। আপু, আমার কথাটা শোনেন। কি শুনবো তোর কথা? আমরা কিচ্ছু শুনতে চাই না, বেরিয়ে যা আমার সামনে থেকে। মেজো আপু, তুমি তো আমায় বিশ্বাস করো। কি বিশ্বাস করব? তোকে এতদিন এই শিক্ষাই দিলাম, বেরিয়ে যা আর কখনো আমাদের সামনে আসবি না। আমরা কোনো জানোয়ারের মুখ দেখতে চাই না। মা, আপনি তো আমায় বিশ্বাস করেন, আমি কিছু করিনি। কি রে, তোর আপুরা কি বললো শুনতে পাসনি? ছোট আপু, তুমি বিশ্বাস? বেরিয়ে যা সামনে থেকে, আর কখনো সামনে আসবি না। বোন, তুই তো আমায় বিশ্বাস করিস? ভাইয়া তুই এখান থেকে চলে যা, না হলে সবাই তোকে কষ্ট দিবে। আমি জানি তুই কিছুই করিসনি। তোকে কি ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে? বের হ সামনে থেকে, আর কখনো আমাদের সামনে আসবি না। তুমি এমন করতেছো কেন? ওর কথাটা আগে একটু শোনো। না, আমি কিচ্ছু শুনতে চাই না। এই, তুই কি বলছিস শুনতে পাস না? বের হ। যাচ্ছি আপু, আজকে তোমরা অনেক বড় একটা ভুল করলে। যেদিন জানতে পারবে সেদিন আর আমায় পাবে না। চলে যাচ্ছি, ভালো থেকো। আর মা আর ফাইমাকে দেখে রেখো। এতক্ষণ কি হলো কিছুই তো বুঝলেন না। আসুন আপনাদের সব কিছু খুলে বলি। আমি ফাহাদ, বাবা মার একমাত্র ছেলে। আমার 4টা বোনও আছে। আমার বড় 3 বোন আর ছোট 1 বোন। আমি ক্লাস 6-এ থাকতে বাবা মারা যায় মালয়েশিয়ায়। তারপর বাবার লাশ আনা হয় 1 সপ্তাহের মধ্যেই। তখন মাত্র শুধু আমার বড় বোনের বিয়ে হয়েছিল, আর আমরা 4 ভাই বোন পড়াশোনা করতাম। বাবা মারা যাওয়ার পর রোজগার করার মতো কেউ ছিল না আমাদের আবার জায়গা সম্পদ ভালোই ছিল। তখন বড় আপু আর দুলাভাই মিলে আমাদের দানের জায়গা সহ কিছু সম্পদ বিক্রি করে আমাদের বাড়িতে 3 রুম দিয়ে একটা ঘর বানাই। এর কিছুদিন পর মেজো আপুর বিয়ে হয়ে যায়। আমি তখন ক্লাস 8-এ পড়ি। এর আবার কিছুদিন পর ছোট আপুরও বিয়ে হয়ে যায়। তখন আমি ক্লাস 9-এর শেষের দিকে ছিলাম। তখন আমরা ভালোভাবেই চলতাম। তখন থেকে আমি আর স্কুলে যেতে চাইতাম না, কিন্তু আপুরা জোর করে পাঠাতো। তারপর স্কুলে যেতে হতো। সকালে মা ডাকতেছে ঘুম থেকে উঠতে, কিন্তু আমার কোনো খোঁজ নেই। থাকবেই বা কীভাবে রাত 3টা পর্যন্ত ফোন টিপলে। এই যে শ্রোতা দর্শকরা, আবার ভাইবেন না প্রেম করি আমি একদম খাঁটি সিঙ্গেল। তারপর ঘুম থেকে উঠলাম, মা খেতে দাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হোক দেরি, তোকে সেই সকাল থেকে ডাকছি, উঠার কোনো নাম নেই। আরে মা, তুমিই বলো, সারা রাত তোমার বৌমার সঙ্গে কথা বলে সকালে উঠে কি করে? তবে রে দাঁড়া, তোর ছোট আপুকে বলছি। আরে না মা, আমি তো এমনি মজা করলাম, আবুকে বলার কি দরকার? তোর মজা বের করছি, দাঁড়া। এই বলে মা ঝাড়ু নিয়ে আসতে লাগলো। আমায় আর পায়কে। এতক্ষণে খাবারও শেষ। কথা বলতে বলতে বের হয়ে আসছি, এমন সময় সাব্বিরের সাথে দেখা। কিরে, দৌড়াতেছিস কেন? আর বলিস না, সকাল সকাল ঝাড়ু দিয়ে দৌড়ানি দিছে। কেন, কি করলি আবার? তারপর সবকিছু খুলে বললাম। তুই শালা ভালো হবি না। আমি ভালো হলে তোদেরকে বাস দেবে কে? তাও ঠিক। ও, আপনাদেরকে তো বলাই হয়নি সাব্বিরকে। সাব্বির হলো আমার বন্ধু, আরও আছে জিহাদ, সৈকত, সাব্বির, আমরা 4 জন এক ক্লাসে পড়তাম। কিন্তু জিহাদ ক্লাস 7 থেকে পড়াশোনা ছেড়ে দেয়। সৈকত চলে যায় তার নানুর বাসায় পড়াশোনা করতে। আমি আর সাব্বির বাড়িতে থাকি। তারপর দুজনে কথা বলতে বলতে চলে গেলাম স্কুলে যাওয়ার পর আরেক ঝামেলা। কিরে, সাইফুল স্যারের পড়া শিখছোস? তুষার আমার সাথে পড়ে, ক্লাস বন্ধু। না রে ভাই, কপালে আজ কি শুনিয়াছে? ভাই আমি আজকে সাইফুল স্যারের ক্লাস করব না। তা আমরা করব নাকি? তারপর ভাবতে লাগলাম 1 ঘন্টা কি করা যায়। তারপর চল দুপাতর থেকে ঘুরে আসি। চল। দুপাতর আমাদের এইখানের সুন্দর একটা জায়গা। তারপর এখানে গিয়ে অনেকক্ষণ ঘুরলাম। তারপর সময় থাকতে থাকতে আবার চলে আসলাম। এসে দেখি স্যার ক্লাস থেকে বের হচ্ছেন। সবাই লুকিয়ে পড়লাম। চল, স্যার চলে গেছে। চল। তারপর ক্লাসে গিয়ে আরেক বিপদ। কি রে, এতক্ষণ কই ছিলি? স্যারের ক্লাস করলি না কেন? দাঁড়া, আজকে বাড়িতে যাই, তারপর আন্টিকে সব বলবো। এতক্ষণ যে বকবক করলো তাকে হয়তো চিনতে পারেননি।
চিনবেন বা কী করে? আমি তো বলিনি। ও আচ্ছা আরিফা, আমার আজ তো একটা প্যারা। আবার বলবেন না আমি যে বলছি। বোন, তোর দুইটা পায়ে দড়ি, বাড়িতে কিছু বলিস না। সর সামনে থেকে। আর তুই ক্লাস করলি না কেন? আরে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, এসে দেখি স্যার ক্লাসে, তাই আর যাইনি। মিথ্যা বললাম। বুঝেছি, বলবো না, তবে একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আচ্ছা বল শুনি। আজকে আমাদের ঝালমুড়ি প্লাস ফুচকা খাওয়াতে হবে। যদি শর্ত মানিস তো বলবো না। আমাদের মানে? আর কাকে? জেনিয়া, সুবর্ণা, সামিয়া, শান্তা। 5 জন। বোন একটু কম কর, আমার কাছে এত টাকা নাই এখন। আচ্ছা যা, শুধু ফুচকা। কি আর করার, নিয়ে গেলাম 5টাকে। তারপর আর কি, ফকিন্নিগুলি মনে হয় 3 বছর ধরে খায় না, এক একটায় 2 প্লেট করে খাইছে। আরিফা আবার আমায় জোর করে 3টা খাওয়াইছে। তারপর ওইখান থেকে আসলাম। আরিফার বাসা আমার বাসা একসাথেই। ও ছাত্রী ভালো, তাই মা ও আরিফার কথা শুনে। ও যে আমায় কত বাস দিছে, সবগুলো রেখে দিলে আজ আমি কোটিপতি হতাম। ক্লাসে যাচ্ছি এমন সময় তুষার ডাক দিল। এই ফাহাদ, এদিকে আয়। গেলাম তাদের কাছে। বল। কই ছিলি? আর বলিস না। তারপর সব কিছু বললাম। সবগুলো কি হাসি? হাসার কি হলো? মজা নিতেছো তাই না? নাও নাও, ভালো করে নাও, আমারও দিন আসবে। কেন, এখন কি রাত? ভাই চল ক্লাসে যাই, স্যার ঢুকবে। সূর্য আজ কোন দিকে উঠলো রে ভাই? তোরা যাবি? না গেলে আমি যাই। এই দাঁড়া দাঁড়া, আসতেছি। রাগ করস কেন? তো কি করব, আজকে কতগুলো টাকা শেষ করে দিল এই পেতনি। চল এখন। তারপর ক্লাসে আসলাম। আসার পর বাকি ক্লাসগুলো করে বাসায় আসতেছি, এমন সময় আবার আরিফার সঙ্গে দেখা। এই ভাত। শুনেও না শোনার ভান করে হাঁটতেছি। আরিফা তাড়াতাড়ি এসে। এই তোকে ডাকতেছি না, দাঁড়ালি না কেন? শুনতেই পাইনি। বুঝলাম, মন খারাপ না তো। তাহলে এভাবে আছিস কেন? বন্ধু আমার ছেঁকা খাইছে। এর সাথে কোনো মায়ের প্রেম করতো? এইভাবে কথা বলতে বলতে বাড়ি চলে আসলাম। আম্মু খাবার দাও। ফ্রেশ হয়ে আয়। আসতেছি। তারপর খাবার খেয়ে বাইরে বের হলাম। জিহাদকে ফোন দিলাম। কে রে, কই তুই? অমুক জায়গায়। তাক আসতেছি। ওকে আয়। তারপর সাব্বিরকে ফোন করে বলে দিলাম ওই জায়গায় আসতে। চলে আসলাম। কি রে, কি করে সেইখানে? কিছু না রে, বসে আছি। সাব্বির কই? ওই তো এসে গেছে। কি রে, কি করিস তোরা? কখন আসলি? কিছুক্ষণ হলো। চল কোনো একদিক থেকে ঘুরে আসি। ওকে চল। কই যাবি? অমুক জায়গায় চল। তারপর 3 জন মিলে চলে গেলাম আবার ঘুরতে। 3 জন ঘুরে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে সবাই যার যার বাসায় চলে গেলাম। বাসায় আসার পর মা। কি রে, কই ছিলি এতক্ষণ? একটু ঘুরতে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে। নামাজ পড়ছিস? যা গিয়ে পড়তে বস। ওকে। তারপর পড়া শেষ করে রাতে খাবার খেতে গেলাম। পরে আম্মু বলতেছে এক্সাম কবে। আর কিছু টুকটাক কথা বলে খাওয়া দাওয়া শেষ করে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে আবার। কি রে, ঘুম থেকে ওঠ। আর কত ঘুমাবি? আম্মু আর একটু। 9টা বাজে, আর কত ঘুমাবি এখন? ওঠ। কি 9টা বেজে গেছে? আর তুমি আমায় বলনি? তোকে সে সকাল থেকে ডাকছি। আচ্ছা সরে এখন। তারপর এইভাবে কেটে যায় অনেক দিন। আমাদের ফাইনাল এক্সামও চলে এসেছে, আর মাত্র 30 দিন আছে। আজকে স্কুলে এসে জানতে পারলাম। পরদিন স্কুলে যাচ্ছি, এমন সময় আরিফা ডাকতেছে পিছন থেকে। পরে ওর জন্য দাঁড়ালাম। কিরে, এক্সামের প্রস্তুতি কেমন নিলি? আমার আর প্রস্তুতি, কোনো মতে পাস করে উঠতে পারলেই হবে। আচ্ছা, তুই পড়াশোনা ভালোভাবে করিস না কেন? এমনি ভালো লাগে না। তো ভবিষ্যতে কি করবি? পড়াশোনা ছাড়া তো আর কেউ তোকে চাকরি দিবে না। বিদেশ চলে যাব। এটা ছাড়া আর কি বলতে পারিস? এইভাবে কথা বলতে বলতে স্কুলে চলে আসলাম। আসার পর কি মামা, ঘটনা কি আরিফার সাথে? আসার সময় রাস্তায় দেখা পড়ে একসাথে আসলাম। আমি তো ভাবছি অন্য কিছু। তোর মনে যেমন তুই তো তেমনই ভাববি। তা ঠিক। এই তুই কি আমায় অপমান করলি? আরে না, তোর প্রশংসা করলাম। কি? ওরে শালা, তুই দেখি মেয়েদের মতো লজ্জা পাস। আচ্ছা বাদ দে। এখন সাব্বির কই? হ্যাঁ, নানুর বাসায় গেছে। চল ক্লাসে যাই। ক্লাসে আসার পর স্যার বলতেছে ইংরেজি রিডিং কে কে পারে না তারা দাঁড়াতে। আমি আর তুষার ভালোভাবেই পারতাম, তাই আর শাস্তি পেতে হয়নি। ক্লাস শেষে ভাই আজকে বেঁচে গেলাম রে। হুম তবে যাই বলিস, প্রাইভেট পড়ে ভালোই হয়েছে। আজকে তো বেঁচে গেলাম। তারপর এইভাবে স্যারদের প্যারা, হাসি খুশি, ক্লাস মায়ের দিয়ে ঘুরতে যাওয়া, সব কিছু মিলিয়ে 25 দিন কেটে যায়। আজকে সকালে আবার মা ডাকছে
স্কুলে যাওয়ার জন্য। তারপর ঘুম থেকে উঠলাম। আম্মু খাবার দাও। বস টেবিলে। বসছি। তারপর খাবার শেষে আম্মু আমি স্কুলে যাই। সাবধানে যাস। ওকে। রাস্তায় এসে সাব্বিরের জন্য দাঁড়ালাম। কিরে কখন আসলি? আচ্ছা চল। তারপর দুজন কথা বলতে বলতে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর একটা মেয়েলি কণ্ঠে কেউ ডাক দিল, এই ফাদ। পিছনে ফিরে দেখি আরিফা। তারপর ওর জন্য দুজনে দাঁড়ালাম। কিরে ভাই, এখন আবার এটা কোথা থেকে আসলো? আমি কি জানি, আমি তো তোর সাথে থাকি নাকি। তাও ঠিক। তো বোকার মতো প্রশ্ন করিস কেন? আরে ভাই চুপ কর, ও চলে এসেছে। কি রে, কি কথা বলিস? কই কিছু না তো। বুঝলাম, এখন চল। তারপর তিনজন মিলিয়ে হাঁটতে শুরু করলাম। রাস্তায় আরিফা বলে উঠল, কি রে তুই চুপ করে আছিস কেন? আমি কি বলবো? আচ্ছা বল, তোদের এক্সামের প্রস্তুতি কেমন নিলি? খুব ভালো, এবার দেখবি আমার রোল 10-এর ভেতর থাকবে। দেখা যাবে। কি রে তোর? আমার আর কি, আমি কোনোভাবে ফাঁস করতে পারলেই হলো। তুই গাধা গাধাই থাকবি। অপমান করলি? করলাম, কি করবি? তোকে আর কি করব, মাঝে মাঝে ভাবি তুই কি আসলে মেয়ে না ছেলে। সাব্বির হেসে উঠল, আরিফা রেগে গেল। এইভাবে কথা বলতে বলতে চলে আসলাম স্কুলে। ফাহাদ, ক্লাসে ব্যাগ রেখে এখানে আয়। আমি আর সাব্বির রেগে মেগে মাঠে গিয়ে ওর পাশে বসলাম। কি রে, নানুর বাসায় গিয়ে কি আর আসতে মন চায় না? আরে নানু ভাই অসুস্থ ছিল, আর মাত্র তো 3টা দিন ছিলাম। হাসবে কিভাবে সুন্দরী মামাতে বোন রেখে? কি রে, তোর মামাতো বোন আছে, আগে তো বলিসনি। আমার মামাতো বোন আছে সেটা আমি জানি না, এখন তোদের কাছ থেকে শুনলাম। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম ক্লাসে। তারপর স্কুল শেষ করে বাসায় আসলাম। এইভাবেই কেটে গেল আরও কিছুদিন। কালকে আমার এক্সাম, তাই রাতে পড়তে বসছি। কিছুক্ষণ পড়ার পর আম্মু ডাক দিল, ফাহাদ খেয়ে যা। আসছি আম্মু। তারপর খাবার টেবিলে আমি, আম্মু, ছোট বোন। কিরে প্রস্তুতি কেমন নিলি? সত্যি কথা বলা যাবে না, বললে পিঠের চামড়া থাকবে না। এই তো আম্মু, ভালো। ভাইয়া আমাকে তোমার সাথে নিয়ে যাবে যখন আমি হাই স্কুলে যাব? আচ্ছা নিয়ে যাব, এখন খা, কথা না বলে। এইভাবে আরও কিছুক্ষণ কথা বলে খাবার শেষ করে রুমে এসে পড়তে বসলাম। পড়া শেষ করতে করতে রাত প্রায় 12টা বেজে গেছে। তাই আর কিছু না ভেবে ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আম্মু ঘুম থেকে ডেকে তুললো। আমি গিয়ে ফ্রেশ হয়ে আম্মুকে বললাম খাবার দিতে। টেবিলে বস। আম্মু খাবারটা একটু তাড়াতাড়ি দিও, আজকে একটু তাড়াতাড়ি দিতে হবে। এই নে। বুঝতেই তো পারছেন আজকে প্রথম এক্সাম, তাই তাড়াতাড়ি গিয়ে সিট খুঁজতে হবে। তারপর আম্মুকে বলে বেরিয়ে এলাম। রাস্তায় এসে সাব্বিরের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় এক বড় ভাই জিজ্ঞেস করলো, কিরে ফাহাদ কই যাস স্কুল ড্রেস পরে? ভাই আজ থেকে ইয়ার চেঞ্জ পরীক্ষা, দোয়া কইরো। ও আমি তো ভুলে গিয়েছিলাম তোদের পরীক্ষা, তার প্রিপারেশন কেমন নিলি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা ভালোভাবে পরীক্ষা দিস, আমি যাই, একটা কাজ আছে। আচ্ছা ভাই যাও। আসলে এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমাদের এলাকার আমাদের সিনিয়র ভাই, তাকে সম্মান দিয়ে কথা বললাম। আসলে আমি পড়াশোনায় খারাপ হতে পারি, কিন্তু বড়দের সম্মান করতে জানি। সামনে তাকে দেখে সাব্বির আসতেছে। কিরে কখন আসলি? বেশিক্ষণ হয়নি, চল যাই। চল। আমরা হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর সাব্বির হঠাৎ করে জিজ্ঞেস করলো, কিরে ফাহাদ প্রস্তুতি কেমন নিলি? আমারটা জানিসই কেমন, থটটা বল। আমি কিন্তু অনেক কিছু পড়ে আসলাম, আজকে লিখতে লিখতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে রে। ওহ ভালো, আপনাদের আগে বলছি সাব্বির একটু চাপা মারতে ভালোবাসে। তারপর চলে আসলাম স্কুলে। এসে দিকে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। আপনারা তো জানেনই আজকে একটু তাড়াতাড়ি আসলাম। প্রায় 20 মিনিট পর খালাম্মা এসে দরজা খুলে দিল। এই নে তোরা যা ভিতরে। আগে বলে রাখি খালাম্মা একটু ঠুটকাটা টাইপের, বুঝলেন? কেমন আছো খালাম্মা? ভালো না রে বাবা। কেন গো খালাম্মা, তোমার জামা কি বাদ দেয়নি? বাদ আমাকে না দিবে এত বড় সাহস তোর খালুর এখনো হয়নি, বুঝলি? এখানে সাহসের কি আছে বুঝলাম না, বুঝিয়ে বলো। আমি ভাত রান্না না করলে তোর খালু খাবে কি করে? তাও ঠিক আছে। আচ্ছা খালাম্মা আমি যাই, দোয়া করো। আচ্ছা যা, ভালোভাবেই পরীক্ষা দিস। তারপর চলে আসলাম ক্লাসে। এসে দেখি আমার আর সাব্বিরের দুইজনের 2 ক্লাসে সিট পড়েছে, ওর ভালো ছেলেদের সাথে, আর আমার সিট পড়েছে আমার ক্লাসের সবচেয়ে শয়তানগুলোর সাথে। তারপর ক্লাসে স্যার আসলো। সবাই সবার জায়গায় বসো, আর হ্যাঁ কেউ নকল করবা না। জি স্যার। মুখে বললে কি হবে, সবগুলো তো আর দুধে দোয়া তুলছি বাতা না। এরকমভাবে 4 পরীক্ষা চলে গেল। কালকে ইংরেজি পরীক্ষা, আমার তো অবস্থা খারাপ।
তারপর ইংরেজি পরীক্ষার দিন স্যার আসলো, এসেই বলল, তোমাদের প্রথম দিনেই বলেছি কেউ যেন নকল না করো, আর তোমরা ভালো ছেলের মতো কথা শুনেছ, সো আশা করি আজকেও আমার কথা শুনবে। জি স্যার। তারপর পরীক্ষা চলাকালীন অনেকেই নকল করছে, বাট স্যার সবাইকে ধরতে পারেনি। কয়েকজনের খাতা 10 মিনিট করে রেখে আবার দিয়ে দিয়েছে। তারপর পরীক্ষা দিয়ে বের হলাম, সাব্বিরের জন্য দাঁড়িয়ে আছি। আমি বেশি কিছু পারি না, তাই যেগুলো পারতাম সেগুলো লিখে চলে আসছি। বাইরে এসে থেকে আরিফা, আসলে আমি তো না পেরে বাইরে আসছি, আর ও সব কিছু লিখে ফুল আনসার করে তারপর বের হয়ে এসেছে। এই ফাদ, এদিকে আয়। বল। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। তা কেমন ভালো হয়েছে সেটা তো আমি জানি। তা জানলে আবার জিজ্ঞেস করলি কেন? এমনি। আচ্ছা শোন, বাসা যাবি? যাব। তো চল যাই। না, তুই যা, আমি সাব্বিরকে নিয়ে যাব। কোথায় ও? রুমে। এতক্ষণ লাগে শেষ করতে? সবাই তো আর তোর মতো ব্রিলিয়ান্ট না। বলে গেছি পড়া। এই তো সাব্বির আসতেছে, চল। চল সাব্বিরের কাছে গিয়ে। কেমন লিখলি? ভালো। চল বাসায় যাই। চল। তারপর চলে আসলাম বাসায়। এভাবে সবগুলো পরীক্ষা শেষ হতে লাগলো। আজকে শেষ পরীক্ষা। পরীক্ষা শেষে সবার সাথে কথা বলে চলে আসলাম। তারপর অনেক দিনের বন্ধ পেলাম। মা বলতেছে নানুর বাসায় থেকে ঘুরে আসতে, কিন্তু আমি না করে দিই, কারণ আমার মামার যখন আমাদের আর্থিক অবস্থা খারাপ ছিল তখন কেউ আমাদের খোঁজ নেয়নি। আবু মারা যাওয়ার পর তারা এসেছিল, কিন্তু সেই সময় তো আমার কোনো হুঁশ ছিল না এসবের প্রতি। তারপরও আম্মু অনেকবার বলেছে, কিন্তু আমি না করে দিই। তখন আর আমায় কিছু বলতো না, কিন্তু আম্মু সব সময় মন খারাপ করে থাকতো, তা আমার ভালো লাগতো না। তাই আম্মুকে বললাম, আম্মু আমি নানুর বাসায় যাব। আম্মু অনেক খুশি হয়, তারপর বলে উঠলো কাল যাওয়ার জন্য। আমিও আর না করিনি, আজকে নানুর বাসায় যাব। বাসা থেকে বের হলাম। আমাদের বাসা থেকে বেশি দূরে না, 20 টাকার ভাড়া লাগে মাত্র। চলে আসলাম নানুর বাসায়। এবার বলি আপনাদের, আমার নানু নেই। নানাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। আর নানু মারা যায় আমি যখন ক্লাস 6-এ পড়ি, মানে আব্বুর মারা যাওয়ার 3 মাস আগে। আমার 3 মামা, বড় মামার 2 মেয়ে 2 ছেলে, মেজো মামার 1 ছেলে আমার বয়সের, আর 3 মেয়ে বড়, আর ছোট মামার কোনো সন্তান নেই। এবার গল্পে ফিরি। নানুর বাসায় আসলাম। ছোট মামি এসে ঘরে নিয়ে গেল। সালাম দিয়ে মামিকে জিজ্ঞেস করলাম, কেমন আছেন মামি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। ঘরে যাও। আমি ঘরে চলে আসলাম। আসলে এখানে আমি যখন ছোটোবেলায় আসতাম তখন থেকে আমার জন্য একটা রুম ছিল। আমি ওই আগের রুমে চলে আসলাম। এসে ব্যাগ থেকে কাপড় বের করে ওয়াশরুমে গিয়ে 20 মিনিটের মতো শাওয়ার নিয়ে বাইরে আসলাম। বাইরে আসার পর শুনতে পেলাম মামির ডাক। তারপর চলে গেলাম মামির কাছে। ফারহাদ, এগুলো খেয়ে একটু রেস্ট নাও। আমি দেখলাম হালকা কিছু খাবার, তাই আমিও ভদ্র ছেলের মতো কথা না বলে খেয়ে নিলাম। মামা কোথায়? আসার পর একবারও দেখলাম না। তোমার মামা তুমি আসার 10 মিনিট আগেই বাজারে গেছে, তুমি আসবে বলে বাজার করতে। ও আচ্ছা, আমি যাই। যাও। তারপর চলে আসলাম আমার রুমে। এসে বিছানায় শুয়ে পড়লাম। আসলে আমাকে ঘুমের কথা বললে আমি আর থাকতে পারি না। আমি একটু বেশি ঘুম লাভার, আর তা যদি হয় শীতের মাঝে, তাহলে তো কোনো কথাই নেই। এক ঘুম দিয়ে বিকাল মামি এসে ডেকে তুললো। তারপর হালকা খাবার খেয়ে চলে আসলাম বড় মামার বাসায়। আসলে বড় মামা আর মেজো মামার বাসা পাশাপাশি, তাই কোনো সমস্যা হয় নাই। কেমন আছেন বড় মামি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তারপর এইভাবে সকলের সাথে কথা বলে চলে আসলাম মেজো মামার বাসায়। বড় মামি নিয়ে আসলো। কেমন আছেন মেজো মামি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। মামা কোথায়? তোমার মামা এতক্ষণ তো বাসায় ছিল, একটু আগে কোথায় জানি গেল। তারপর আসলো মামাতো বোন মেজো মামার মেয়ে, নাম রাইসা। কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই? ও যেহেতু আমার ছোট তাই ওকে তুই করে বলি। ও এবার ক্লাস 8-এ পড়ে। দেখ তো ভালো। ভালো আছি, তুমি থাকবা না এবার? কিছুদিন থাকবো। আচ্ছা, তো আমি তোমাকে আমাদের গ্রামটা ঘুরে দেখাবো। ঠিক আছে। তারপর চলে আসলাম ছোট মামার বাসায়। এখানে আসার পর, কিরে এতক্ষণ কোথায় ছিলি? বড় আর মেজো মামার বাসায় গেছিলাম। ও আচ্ছা, ওদের সাথে দেখা হয়েছে? আর বাসার সবাই কেমন আছে? না, মামাদের সাথে দেখা হয়নি, আর বাসার সবাই ভালো আছে। তারপর মামার সাথে গল্প করতে করতে ডিনার করার সময় হয়ে গেছে। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে কে যেন কানের মাঝে সুরসুরি দিতেছে। সকালবেলার ঘুম
তার উপর যদি হয় শীতের মাঝে। তারপর ঘুম থেকে উঠে দেখি রাইসা কানের মাঝে সুরসুরি দিতেছে। কিরে ঘুম ভাঙালি কেন? আরে তোমার মনে নেই কালকে কি বলেছিলাম? কি? রাইসার আগে ফুসতে ফুসতে। তোমায় নিয়ে ঘুরতে যাব। আমি ভাবলাম ঘরে একা বসে কি করব, বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগবে। আচ্ছা তুই বাইরে যা, আমি আসতেছি রেডি হয়ে। কেন, আমি থাকলে সমস্যা কি? আমি কি তোর সামনে চেঞ্জ করব? করলে সমস্যা কি? কি হলো? যাচ্ছি। রাইসে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে আসার সময় মামি জোর করে টাকা দিয়ে দিচ্ছে। আমি না করেছিলাম, আমার কথা শুনুনি। আমরা রাস্তায় হাঁটতেছি, হঠাৎ রাইসে জিজ্ঞেস করলো, ভাইয়া তোমার কি গার্লফ্রেন্ড আছে? আমি তো বেবাচাকে খেয়ে গেলাম। এই তোর বয়স কত, আর এইসব কেন জিজ্ঞেস করছিস? আরে বলো না। জোর করতেছে, পরে বললাম। না, রাইসে খুশি হয়। সত্যি? আচ্ছা তুই হঠাৎ এই প্রশ্ন কেন করলি বলতো? বলবো, চলো আগে ওইখানে গিয়ে বসি। সামনে তাকিয়ে দেখি একটা পার্ক। তারপর ওইখানে গিয়ে বসলাম। বসার পর হঠাৎ রাইসা জিজ্ঞেস করতেছে, আচ্ছা ভাইয়া আমাকে তোমার কেমন লাগে? মানে? আমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না, তাই সরাসরি বলতেছি, আমি তোমাকে ভালোবাসি। ওই তোর বয়স কত? এই বয়সে এসে বলিস? দাঁড়া, আমি মামাকে সব বলে দেব। তারপর ওকে আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম বাসায়। রাতে মামা এসে বলতেছে, রাতে তোর মেজো মামার বাসায় খেতে বলেছে। মামা না গেলে হয় না? না, যেতে হবে। কি আর করার, চলে গেলাম মেজো মামার বাসায়। যাওয়ার পর সব কিছু এনে টেবিলে রাখলো, আর আমি মামার সাথে গল্প করতেছিলাম। তারপর সবার সাথে খেতে বসলাম। আমার সামনে ছেড়ে রাইসা বসেছে। একটু পর পায়ের মধ্যে কে জানি সুরসুরি দিতেছে। নিচে তাকিয়ে দেখি রাইসা, ওর দিকে তাকিয়ে দেখি মিটমিটি হাসছে। তারপর আমি আমার পা পেছনে নিয়ে আসলাম। এভাবেই খাবার শেষ করে চলে আসলাম ছোটো মামার বাসায়। মামি অনেকবার বলেছিল এইখানে থাকতে, কিন্তু আমি রাইসার জন্য থাকিনি। তারপর রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আবার রাইসে এসে দিল ঘুমটা ভাঙিয়ে। এইভাবে 4 দিন কেটে যায়, আর রাইসার পাগলামিও বাড়তে থাকে। তাই আমিও সিদ্ধান্ত নিলাম বাসায় চলে যাব। মামা, আমি আজকে বিকেলে বাসায় চলে যাব। কেন, আরও কিছুদিন না থাকার কথা? আসলে মামা আমার প্রাইভেট খুলে ফেলেছে, তাই চলে যেতে হবে। প্রাইভেট খুলে ফেললে তো আর কিছু করার নেই, তবে আজকে যাবে। প্রাইভেট যেদিন বন্ধ থাকবে ওই দিন চলে আসবা। আচ্ছা, এই বলে সবার সাথে কথা বলে বিদায় নিয়ে চলে আসলাম। এইভাবে কেটে গেল কয়েক মাস। এর ভিতরে রাইসার সাথে আর আমার দেখা হয়নি। আমার এসএসসি পরীক্ষা আর মাত্র 20 দিন বাকি, তাই আত্মীয়দের ফোন দিয়ে তাদের কাছে দোয়া চাইলাম। দেখতে দেখতে পরীক্ষা চলে আসলো। আজকে আমার প্রথম পরীক্ষা। আমার বড় দুলাভাই আর মেজো আপু নিয়ে আসছে। আমার 4টা বোনের মাঝে সবচেয়ে ভালো বুঝে আমার মেজো আপু, তাই আমার সব কথা তার সাথে শেয়ার করি আমি। তারপর ক্লাসে গিয়ে দেখি আমার পাশে যে মেয়ে বসেছে তার রোল পাস। পরীক্ষা শুরু হলো। ভাই বিশ্বাস করেন, এই মাইয়া কিছু পারে না। তারপর একে একে সবগুলো পরীক্ষা দিলাম 3 মাস পর। আজকে আমার রেজাল্ট দেবে। আমি নিজেও বের করিনি, কাউকে বলিও নি। তারপর কীভাবে তুষারকে ফোন দিয়ে বললাম, তুষার আমার রেজাল্টটা দেখতো। তারপর আমার রোলটা বললাম। ভাই তুই তো ক্লাসের সবার চেয়ে বেশি নাম্বার পাইছস। কি কত? এত? যদিও বেশি নাম্বার পাইনি, বাট আমি যে ক্লাসে বসেছিলাম ওই ক্লাসে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। এর মধ্যে কেটে গেল অনেকগুলো দিন। আজকে মেজো আপু কলেজে নিয়ে ভর্তি করে দিয়ে আসছে। কলেজে ভর্তি হয়ে কেটে গেছে 2 মাস। আজকে সব আপুরা বাসায় আসবে, তাই তাড়াতাড়ি কলেজ শেষ করে বাসায় আসলাম। কেমন আছো তোমরা? ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনা কেমন চলতেছে? ভালো। বড় আপু আসেনি? না আপু, বিকেলে আসবে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে আসলাম বাইরে। বাসায় গেলাম রাতে 7টা বাজে। কি রে, কই ছিলি এতক্ষণ? বাজারে গেছিলাম। তারপর ওদের সাথে কথা বলে বুঝতে পারলাম কালকে বাড়িতে সবাই আসবে, মানে মামারা, দুলাভাই সবাই। তারপর রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা মুখের উপর বেজাবাজ অনুভব করলাম। সে দেখি রাইসা দাঁড়িয়ে আছে। কিরে কখন আসলে, আর পানি মারলি কেন? ফুপি বলছে তোমাকে উঠাইতে, আমি কি করব? সে কখন থেকে ডাকতেছি, তুমি ওঠো না। যা এখন এখান থেকে, আমি ফ্রেশ হয়ে আসছি। থাকি, সমস্যা কি? আচ্ছা তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে বাসা থেকে চলে আসছিলা কেন? আর এসো আমায় একটা ফোন দাওনি। এখনই চলে আসছি, আর তোকে ফোন দেবো কেন? আমি তোমাকে ভালোবাসি, তাই ফোন দিবা? আমার ঠেকা পড়ছে তোকে ফোন দিতে। আমি এমনিতেও তোকে পছন্দ করি না, সেটা তুই বুঝিস না? শোনো, তোমার আমাকে পছন্দ করতে হবে না, আমি তোমাকেই ভালোবাসবো। আর যদি তুমি সহজে না মানো, তাহলে যে আমাকে আঙুলটা বাঁকাতেই হবে। আমি ওর কথায় পাত্তা না দিয়ে ওয়াশরুমের দিকে পা দিতেই হঠাৎ আমার চোখ যায় আয়নায়। আমার গায়ে লিপস্টিকের দাগ। কি রে, এটা কি?
রাইসা একটা হাসি দিয়ে। কেন তুমি দেখতে পাও না এটা লিপস্টিক? সেটা তো আমিও দেখতে পাচ্ছি, এটা আমার গালে আসলো কি করে? তুমি ঘুমিয়েছিলে, ওই সময় একটা কিস দেই। ওর কথাটা বলতে দেরি হয়েছে, আমার ঠাস করে মারতে দেরি হয়নি। কি ভাবছেন ঝড় দিচ্ছে? আপনারা ঠিকই ভাবছেন। তোর সাহস হয় কি করে আমাকে কিস করার? আমি ও অবাক হয়ে। তুমি আমাকে মারলে, এটার বদলা যদি আমি না নিই, আমিও রাইসা না। যা, তুই আমিও দেখবো তুই কী করতে পারিস, যা এখান থেকে। তারপরও চলে গেল। সকালবেলা মুডটাই খারাপ করে দিল। এখন ফ্রেশ হতে হবে, কেউ দেখলে আবার আমারই সমস্যা হবে। তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে টেবিলে গেলাম। সবার সাথে কথা বলে খাবার খেয়ে চলে আসলাম রুমে। আমি আসার একটু পর রাইসা আসলো। আবার কি চাই এখানে? যা এখান থেকে। তুমি না আমায় একটু আগে চড় দিলা, এটা বদলা নিতে হবে তো, না হলে আমার খাবার হজম হবে না। তুই কি করবি? আর তোর দোষে চরকাইছত। এখন নাকামি না করে এখান থেকে যা। আরে এত অধৈর্য হচ্ছেন কেন? দেখো এবার আমি কি করি। এটা বলি ও দরজা বন্ধ করে ওর কাপড় ছিঁড়তে লাগলো। আমি তো পুরাই অবাক। এখন ও চেঁচাতে শুরু করে, বাঁচাও বাঁচাও, কে আছেন, বাঁচান আমায়, আব্বু আম্মু। আমি তো পুরাই বেকুব। তখন বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করতেছে, আর রাইসা এসে আমার জড়িয়ে ধরে। আমিও খেয়ে ছুটানোর চেষ্টা করতেছি। এমন সময় দরজা ভেঙে সবাই ভিতরে ঢুকে, আর আমাদের এই অবস্থা দেখে তারপর সবাই চুপ। আমি বড় আপুর কাছে যেতে ঠাস করে চোর বসিয়ে দেন। তারপর থেকে আপনারা জানেনই বর্তমান আমি বাসের মধ্যে চলে যাচ্ছি এই শহর ছেড়ে। হয়তো আর কোনোদিনও ফেরা হবে না এই চিরচেনা শহরে। এই মামা ওঠেন। আমি ঘুম থেকে উঠে, আমরা কি ঢাকা চলে এসেছি? মামা নামেন। তারপর বাস থেকে নেমে হাঁটতে লাগলাম আর ভাবতে লাগলাম আগের কথা। কি থেকে কি হয়ে গেল। রাইসা হয়তো এটা চায়নি, ও হয়তো ভেবেছিল আমাদের বিয়ে দিবে, কিন্তু পরিস্থিতি যে এই জায়গায় নিয়ে আসবে এটা হয়তো কেউ ভাবেনি। এখন বেঁচে থাকতে হলে যে কোনো একটা কাজের দরকার। মধ্যবিত্ত ফ্যামিলি, সেই জন্য নিজের কাছেও বেশি টাকা নেই। সারাদিন অনেক জায়গায় গিয়েছি একটা কাজের জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। আমাকে তো আর ওরা চেনে না। আসার সময় বাসা থেকেও কিছু আনেনি। এখন কি করব, কোথায় যাব, কিছু জানি না। এগুলো ভাবতেছি আর হারতেছি। এক সময় হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় চলে আসি। তারপর দেখতে পাই আমার সামনে একটা লোককে 3জন লোক ধরে রেখেছে, আর একজন চাকু নিয়ে এগিয়ে যাচ্ছে, হয়তো লোকটাকে মেরে ফেলবে। আমি আশেপাশে খুঁজে দেখি একটা রড, এবং এটা দিয়ে যে লোকটার হাতে চাকু, ওই লোকটার মাথায় বাড়ি দেয়। মনে হয় লোকটা মারা গেছে। আমি আর কিছু না ভেবে দেখি সামনে 2জন আসতেছে, ওদেরকেও মারি। একে একে সবগুলোকে মারলাম। যেই লোকটাকে বাঁচালাম। বাবা তুমি কে, আর আমায় বাঁচালে কেন? চাচা এইসব কথা পরে হবে, এখন চলেন এখান থেকে। তারপর চলে আসতে যাবো এমন সময় একটা লোক চাচার দিকে বন্দুক তাক করে। আমি চাচাকে বাঁচাতে গিয়ে গুলিটা আমি খাই, আর বন্দুকে হয়তো বুলেট একটাই ছিল। আমি তখন অজ্ঞান হয়ে যাই, আর কিছু মনে নেই আমার। জ্ঞান ফেরার পর দেখি আমি হসপিটালে, তখন কারো আসার শব্দ পাই। তারপর দেখি চাচা আর সাথে একজন মহিলা। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো। চাচা আমি এখানে আসলাম কি করে, আপনি নিয়ে আসছেন? বাবা, তুমি তোমার চাচার জীবন বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেললে। আপনাদের বলি, এনি হচ্ছেন চাচার বউ। সমস্যা নেই, আমি ঠিক আছি। তখন চাচা বলে উঠল, বাবা আজ 7 দিন পর তোমার জ্ঞান ফিরছে। আমি তো এই কথা শুনে অবাক। আচ্ছা বাবা, তোমার বাসা কোথায়, আর বাসার নাম্বার দাও, আমি কথা বলি। আমি সাথে সাথে বলে দিলাম আমার কেউ নেই, আমার বাসাও নেই। তা তুমি কোথায় থাকো? আগে গ্রামে একটা ছোট বাড়িতে থাকতাম, আজকে সেখান থেকে বের করে দেয়, আর ঢাকা চলে এসেছি। তারপর চাচা চাচি বাইরে যায়, আমি বেড থেকে নামতেছি। এমন সময় চাচি আসলো, এসে বলতেছে, কোথায় যাও বাবা? আমি জানি না, তবে বেঁচে থাকতে হলে আমার একটা কাজের খোঁজ করতে হবে, তার জন্য বের হচ্ছি। কোথাও যেতে হবে না, চুপ করে বসে থাকো। কিন্তু কি বললাম কানে যায়নি? বসতে বললাম তো। একটু রাগীভাবে বলল, যার কারণে চুপ করে বসে রইলাম। একটু পর চাচা আসলো, আসার পর বলতেছে, চলো। সবকিছু ঠিকঠাক করে আসছো? চলো। এখন কোথায় যাব আমি? চলো তো, আমাদের সাথে গেলেই দেখতে পাবে। তারপর চলাম তাদের সাথে। নিজে এসে দেখি অনেক বড় একটা গাড়ি। চাচা ড্রাইভারের সাথে বসেছে, আর চাচি আমায় নিয়ে পিছনে বসেছে। কিছুক্ষণ গাড়িটি চলার পর একটা বড় বাড়ির সামনে এনে দাঁড় করিয়েছে। গাড়ি থেকে নেমে বাড়িটা ভালোভাবে দেখতে লাগলাম। আসলে বাড়িটা অনেক বড়। বাড়ির সামনে কয়েকজন গার্ড পাহারা দিচ্ছে বাড়িটা। ভিতরে চলো। আমিও কথা না বলে চলে আসলাম ভেতরে। বাসায় আর কোনো মানুষ নেই। চাচি, বাসার আর মানুষ কোথায়, মানে আপনাদের ছেলে মেয়ে? আমার কথা শুনে দেখলাম চাচির মন খারাপ, তাই আর কিছু বলেনি। তারপর একটা সার্ভেন্ট এসে আমায় একটা রুম দেখিয়ে দিল। রুমটা বেশ বড় আর সুন্দর।
আমি ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। এক ঘুমে বিকাল। তারপর চাচা আসলো আমার রুমে। চাচা এসে আমায় তাদের রুমে নিয়ে গেল। গিয়ে দিকে চাচি কাঁদতেছে। চাচি কাঁদতেছে কেন? রাবেয়া দেখো, ওকে নিয়ে এসেছি। তোমার কথা বলো তুমি। আবার ভাবতে লাগলাম কি বলবে আমায়। হঠাৎ চাচি আমার সামনে এসে আমার দুইটা হাত তার হাতে নিয়ে বলতে শুরু করলো, বাবা তুই কি আমায় মা বলে ডাকবি বাবা? বলে কান্না শুরু করলো। তারপর চাচা বলা শুরু করলো, জানো ফাহাদ, আমি আর তোমার চাচি একে অপরকে ভালোবেসে বিয়ে করি। আমাদের দুই ফ্যামিলি ছিল তাদের জাত শত্রু। আমরা একে অপরকে ভালোবাসতাম, এটা আমাদের পরিবার বলেছিল, কিন্তু তারা বলে দেয় আমাদের সম্পর্ক কোনো দিনও মানবে না। অপরদিকে তোমার চাচির বাবা এটা শুনে তোমার চাচির বিয়ে ঠিক করে ফেলে। পরে আমরা সিদ্ধান্ত নেই পালিয়ে যাব। আমরা পালিয়েও যাই। আমরা বিয়ে করে কিছুদিন পর বাসায় আসলে আমাদের পরিবার বলে দেয় আমাদের কেউ মানবে না। আর রাবেয়ার মা ওকে বলে, তুই আমাদের কষ্ট দিলি, তুই কোনোদিনও মা হতে পারবি না। এটা বলে একটু চুপ করে থাকে আর আমি চুপ করে শুনতেছি। চাচি ওইদিকে কাঁদতেছে। তারপর আবার বলে, চাচা আমাদের বিয়ের 3 বছর হওয়ার পরেও কোনো সন্তান হয়নি, তাই আমরা ডাক্তারের কাছে যাই। তখন ডাক্তার বলে ও কখনো মা হতে পারবে না। তাই আমরা চলে যাই আমেরিকা। ওইখানে গিয়ে আমি নতুন বিজনেস চালু করি এবং সফলও হই। তোমার চাচি অনেকবার আমায় বলেছে বিয়ে করতে, কিন্তু আমি করিনি। আমি যে তাকে ছাড়া আর অন্য কাউকে ভাবতে পারি না। কিছুদিন আগে বাংলাদেশে আসি, একটা মিটিং ছিল, সেটা অ্যাটেন্ড করতে। তখন আমার শত্রু আমার উপর আক্রমণ করে। তারপর তো তুমি জানো, আজ প্রায় 20 বছর হতে চললো তোমার চাচি আর আমি বাবা মা ডাক শুনতে পাইনি। বাবা, আমরা কি তোমার বাবা মা হওয়ার যোগ্য না? আরে চাচা এসব কি বলছেন? বাবা, আজকে হসপিটালে তোমার কেবিন থেকে বাইরে নিয়ে এসেছিল তোমার চাচি। তখন কি বললো জানো? হসপিটালে, এই শোনো না, ছেলেটাকে দেখে আমার না নিজের সন্তানের কথা মনে পড়ছে। ওকে আমার ছেলে বানিয়ে আমার কাছে রেখে দিব। তুমি ওকে আমার কাছে এনে দিবা বলো? আমিও এটাই ভাবতেছি বর্তমান। বাবা না করো না আমাদের। আমার রাবেয়া আজ 20 বছর পর আমার কাছে কিছু চেয়েছে। তাকে দেখে চাচি আমার দিকে তাকিয়ে চোখের পানি মুছতেছেন। আমার আর কি বলার, ওনাকে দেখে আমারও মায়ের কথা মনে পড়তেছে। চাচি আমার দিকে তাকিয়ে আমাকে বলল, না করিস না বাবা। আমি একটা হাসি দিলাম। এরা থেকে চাচা চাচি দুজনেই আমায় জড়িয়ে ধরলো। আমি বললাম, আরে আরে চাচা চাচি, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে। ওরা আমার দিকে তাকিয়ে রাগে ভাব নিয়ে, ওই চাচা চাচি কি, এখন থেকে আব্বু আম্মু বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে আব্বু আম্মু। তারপর চলে আসলাম রুমে এসে একটু হাঁটাহাঁটি করে আবার শুয়ে পড়লাম। শুয়ে ভাবতেছি ওরা কিভাবে পারলো আমার সাথে এমনটা করতে। আমার কথা বিশ্বাস নাই করতো, একবার অন্তত বলার সুযোগটুকু দিত। আর আজকে যাদের চিনিও না, তারাও আমাকে চিনে না, তারা আমাকে আপন করে নিল। না, আর ওদের কথা ভাববো না। ওরা তো বলেছে ওদের সামনে আর কোনোদিন না যেতে। তাই করব, নিজেকে এমনভাবে তৈরি করব যেন কেউ আমার সাথে কথা বলার আগে 3 বার ভেবে নেয়। এসব ভাবতে ভাবতে কখন যে রাত হয়ে গেছে আমি বুঝতে পারিনি। একটু পর চাচা আসলো। চাচা কিছু বলবেন, দেখলাম চাচা আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। বাবা, তুই কি আমাদের মেনে নিতে পারিসনি? দেখ বাবা, এখন যদি তোর আম্মুর সামনে গিয়ে চাচি ডাকিস, ও কিন্তু অনেক কষ্ট পাবে। দেখ বাবা, তোর হয়তো আমাদের বাবা মা হিসেবে মানতে একটু দেরি হবে, কিন্তু বিশ্বাস কর বাবা, আমরা তোকে মন থেকে ছেলে হিসেবে মেনে নিয়েছি। চাচার কথা শুনে কী বলবো বুঝতে পারছি না। আমার তো বাবা মা আছে, এখন হয়তো বাবা নেই, কিন্তু মা তো আছে। তারপর ভাবলাম ওদেরকে যখন কথা দিয়েছি আব্বু আম্মু বলে ডাকবো, এখন আর কিছু করার নেই। আচ্ছা আব্বু, আমি তোমাদের আব্বু আম্মু বলে ডাকবো। এই তো আমার ভালো ছেলে। এখন চল, তোর মা ডাকতেছে খাবার খেতে। আচ্ছা চলো। এখন আপনাদের বলি, ওনাদের যেহেতু কথা দিয়েছি, কথা তো রাখতেই হবে। আর আমি আমার আম্মুকে মা বলে ডাকতাম, তাই ওনাদের আব্বু আম্মু বলে ডাকবো। তারপর খাবার খেতে বসলাম। আম্মু আমায় নিজের হাতে খাইয়ে দিল। ফাহাদ, খাবারটা কেমন হয়েছে রে? খুব ভালো আম্মু। এটা কি তুমি রান্না করেছো? তোর আম্মু সার্ভেন্ট থাকা সত্ত্বেও তোর জন্য নিজের হাতে রান্না করেছে। ও আমার একমাত্র ছেলে, এখন থেকে সব খাবার নিজ হাতে রান্না করব। আরে আম্মু, তোমার এত কষ্ট করতে হবে না। তুই চুপ করে খাবার শেষ কর। আমি তোর আম্মু, তুই না। আমিও তো। কি? তোমার আব্বু। তা ঠিক। তারপর খাবার শেষ করে সোফায় এসে আমি আর আব্বু বসলাম। আম্মু সার্ভেন্টদের সাথে টেবিলে পরিষ্কার করতেছে। ফাহাদ, তুই এতদিন কি করছিস? মানে লেখাপড়া করছিস নাকি?
গ্রামে একটা দোকানে কাজ করতাম, আর সেটা দিয়ে ইন্টার প্রথম বর্ষ পর্যন্ত পড়েছি। মিথ্যা বললাম কাজের কথা। ও, তার মানে তুই এখনো পড়াশোনা করতেছিস? হুম। আচ্ছা শোন, তোর সব জায়গায় আমাদের নাম থাকবে, মানে স্কুল, কলেজ, ভার্সিটি, সব জায়গায়। আব্বু, আমি আর পড়াশোনা করব না। না, এটা বললে হবে না, তোকে পড়তে হবে, আরো অনেক পড়াশোনা করতে হবে। আর শোন, 15 থেকে 20 দিনের ভিতর আমরা আমেরিকা ব্যাক করব, সাথে তুইও যাবি। বাকি পড়াশোনা ওইখান থেকে শেষ করবি। আমি তো অবাক। আমার স্বপ্নের দেশে যাওয়ার কথা শুনে তখনই বাসার কথা মনে পড়লো। আমি চিন্তা করলাম, ওরা তো আমাকে একটা কথা বলারও সুযোগ দেয়নি, উল্টো আরও বলেছে ওদের সামনে যেন না যাই। আমেরিকা চলে গেলে হয়তো তাদের সামনে আর পড়তে হবে না। কি করো তোমরা? কিছু না, বসো। কি রে বাবা, কি ভাবিস? কিছু না আম্মু। আচ্ছা, কালকে আমার সাথে পাসপোর্ট অফিসে যেতে হবে তোকে। আচ্ছা। তারপর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আব্বুর সাথে চলে গেলাম পাসপোর্ট অফিসে। আমার জন্য ইমার্জেন্সি পাসপোর্ট করবে, তাই অফিসের লোক বলল 6 থেকে 7 দিনের ভিতর পেয়ে যাব। তারপর বাসায় আসলাম। আমাকে বাসায় আব্বু নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। আম্মু কি করো? কিছু না, তুই চলে এসেছিস, তোর আব্বু কই? আব্বু অফিসে চলে গেছে। আচ্ছা, বস এখানে। তারপর আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। আসার পর দেখি আব্বু চলে এসেছে অফিস থেকে। আয়, বস এখানে। তোমার অফিস শেষ? না, লাঞ্চ করে চলে যাব। ও, এখন কথা বলা বন্ধ করে খাবার খা। এই 2 দিনে বাসার কথা তেমন একটা মনে হয়নি। প্রথম দিন একটু কষ্ট হয়েছিল, এখনও তো আব্বু আম্মুর সাথে আছি বলে তেমন একটা কষ্ট হয় না। এভাবে চলে গেল 17 দিন। কালকে আমরা আমেরিকা চলে যাব। এই কিছুদিনে আম্মু আমাকে নিয়ে অনেক জামা কাপড় কিনে দিছে, আমার প্রয়োজনীয় সব কিছু কিনে দিছে। বাবা, তোর জামা কাপড়গুলো কোথায়? আমাকে দে, আমি লাগেজ গুছিয়ে দেই। না আম্মু, তোমার কষ্ট করতে হবে না, আমি পারবো। তুই চুপচাপ এখানে বসে থাক আর আমাকে দে। তারপর আম্মু জোর করে আমার লাগেজ গুছিয়ে দেয়। এখন খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়, কালকে সকাল 10টায় ফ্লাইট। আচ্ছা। তারপর খাবার খেয়ে চলে আসলাম রুমে, এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাড়ির বাইরে বের হলাম। আব্বু আম্মু তখন রহিম দাদা আসলো। রহিম দাদা আমাদের বাড়িটা দেখাশোনা করে। বাবা, সাবধানে যেও। আব্বুকে বলল। আব্বু বলল, চাচা, আপনিও সাবধানে থাকবেন, আর কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন। আচ্ছা বাবা। দাদু ভাই, ভালো থেকো, আর তোমার আব্বু আমার খেয়াল রেখো। আচ্ছা দাদু, দোয়া করবেন আমার জন্য, আর আপনিও ভালো থাকবেন। আচ্ছা দাদু ভাই। তারপর আম্মু দাদুর সাথে কথা বলে নিল। তারপর বেরিয়ে পড়লাম বাসা থেকে। এখন আমরা প্ল্যানে বসে আছি, আর একটু পর প্ল্যান ছেড়ে দেবে। আজকে বাইরের সবার কথা মনে পড়তেছে। আমিও তো চেয়েছিলাম আমার পরিবারের সবার সাথে থাকতে, কিন্তু আমার ভাগ্যে তা নেই। আজকে চলে যাচ্ছি আমার গ্রাম, শহর, দেশ ছেড়ে। জানি না আর কখনো এখানে আসা হবে কিনা, কিন্তু আপুদের কথাটা তো রাখতে পারবো। এখন প্ল্যান ছেড়ে দিয়েছে। আমি বসে আছি। আব্বু আম্মু কী নিয়ে যেন আলোচনা করতেছে। হয়তো নিজের জন্মভূমি ছেড়ে যাচ্ছে, এই জন্য হয়তো মন খারাপ। তারপর আব্বু আম্মুর সাথে কথা বলতে বলতে 3 ঘন্টা হয়ে যায়। আমরা দুবাই এসে নামি, কারণ বাংলাদেশ থেকে সরাসরি আমেরিকার কোনো প্ল্যান নেই, তাই দুবাই এসে নামলাম। এখান থেকে আবার 4 ঘন্টা পর আমেরিকার ফ্লাইটে রওনা দেবে, তাই আমাদের ওয়েটিং রুমের ভিতরে বসতে দেয়। এইভাবে 4টা বেজে যায়। এখন আমরা প্ল্যানে আমেরিকার ফ্লাইটে রওনা দিলাম। দীর্ঘ 8 ঘন্টা পর আমেরিকার এয়ারপোর্টে নামলাম। এখানে নামার পর বাইরে এসে দেখতে পেলাম আমাদের জন্য 6টা গাড়ি, 18টা গার্ড দাঁড়িয়ে আছে। আব্বু যাওয়ার পর সবাই আব্বুকে সালাম দেয়। এরপর একটা লোক এসে আব্বুর সাথে কথা বলে। তার কথায় বুঝতে পারলাম সে বাংলাদেশি। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে কতবার বলছি আমায় ম্যাম না ডাকতে, তারপরও আপনি ম্যাম ডাকেন। ম্যাম, আপনি স্যারের ওয়াইফ, সেই হিসাবে আপনি আমাদের ম্যাম। আমাকে আপা বলে ডাকবেন এখন থেকে। তা কি করে হয়? রাবেয়া যা বলেছে তাই বলে ডাকবা। আচ্ছা স্যার। তা ভাই, বাসার সবাই কেমন আছে? জি আপা, আলহামদুলিল্লাহ ভালো। খালেদ, এই হচ্ছে আমার ছেলে ফাহাদ। আমি সালাম দিয়ে, কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো। ছোট সাহেব, আপনি কেমন আছেন? সাহেব? কে সাহেব? আপনি এখনই আম্মুকে আপা বলে ডেকেছেন, আর আমার সাহেব বলছেন কেন? আমি তো আপনার বাগ্নি হই, তাই না? কিন্তু মামা। কোনো কিন্তু না খালেদ, আমার ছেলে যা বলছে তাই হবে। ওকে ওকে স্যার। তারপর আমরা 3 জন এক গাড়িতে উঠলাম, চলে আসলাম বাসায়।
বাসাটা অনেক বড়, বাইরে থেকে বোঝাই যায়। আমরা সবাই ভিতরে গেলাম। বাসাটা বাইরে থেকে না যতটুকু সুন্দর, ভিতরে তার চেয়ে বেশি সুন্দর। তারপর আমার রুম দেখিয়ে দিল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। এইভাবে 2 দিন কেটে যায়। রাতে সবাই একসাথে বসে খাবার খেতে শুরু করলাম। এমন সময় আব্বু বলল, ফাহাদ, এখানে আসার তো 2 দিন হলো, এখন আমি চাই তোমার সব কিছু ঠিকঠাক করে দিতে। জি আব্বু। তোমাকে কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে অনেক। তোমার সবচেয়ে আগে যেটা জরুরি সেটা হলো ইংরেজি ল্যাঙ্গুয়েজ। তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিব, তার সাথে তোমাকে কোচিং সেন্টারেও যেতে হবে। জি আব্বু। ওকে, এখন খাবার খেয়ে গিয়ে রুমে ঘুমা, সকাল তো উঠতে হবে। খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে গেছে আজকে তাড়াতাড়ি, কারণ রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম। আজ থেকে নতুন জীবনে যেতে শুরু করেছি, যেখানে আব্বু আম্মু ছাড়া আর কেউ আমাকে আগের রূপে চিনবে না। আজকেও বাইরের কথা খুব মনে পড়ছে। আমি নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বুঝিয়েছি আমায় বড় হতে হবে, পিছনে ফিরে তাকানো যাবে না। খাবার খেয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। তারপর একে একে সবগুলো কাজ শেষ করে বাসায় আসলাম। আসার পর আম্মু বলতেছে, বাবা হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিতেছি। আমি ফ্রেশ হয়ে আসার পর আম্মু আমায় নিজের হাতে খাইয়ে দিল। এইভাবে চলতে লাগলো আমার জীবন। আমেরিকায় আসার পর কেটে গেল আমার জীবন থেকে 2টা বছর। এখন আমি আর আগের মতো নেই, আমার সব কিছুই চেঞ্জ হয়েছে। এখন আর আমি নিজেকে একা ভাবি না, আমার পাশে আমার আব্বু আম্মু দুজনই আছে। এখানে আসা 7 মাসের মাথায় আমি পুরোপুরি ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখে নেই। এই 2 বছরে আমার কথা বলার স্টাইল, আমার লুক, আমার বিহেভিয়ার সব কিছু চেঞ্জ করে নেই। 1 বছর ধরে আব্বুর কোম্পানিতে যাই, আব্বুকে কাজের মধ্যে হেল্প করি। এটা অবশ্য আব্বু নিজে বলেছিল আজকে আমায় অনার্সে ভর্তি করাতে নিয়ে যাবে আব্বু। তাই বাসা থেকে বের হওয়ার সময় ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক শু, সানগ্লাস পরে রুম থেকে বের হই। এমন সময় আম্মু আসে রান্নাঘর থেকে। এসে আম্মু আব্বুকে ডাকতেছে। কি হয়েছে, এইভাবে ডাকতেছো কেন? দেখো আমার ছেলেকে। বাহ, দেখতে তো দারুণ লাগতেছে, কিন্তু এই পর্যন্ত একটাও মেয়ে পটাতে পারিনি। কি আবল তাবল বকতেছো? আমি তো আমার ছেলের জন্য বাংলাদেশ থেকে রাজকন্যা নিয়ে আসবো। তোমাদের আবার শুরু হয়েছে? খাবার দেবা নাকি আমি চলে যাব? না বাবা, বস, আমি খাবার দিতেছি। তারপর আম্মু খাবার খাইয়ে দিতে লাগলো। বেশিরভাগ সময় আম্মু আমায় খাইয়ে দেয়। আসেন আপনাদের 1 বছর আগের কিছু কথা শেয়ার করে আসি। ফ্ল্যাশব্যাক। আমি যখন ইন্টার 2nd ইয়ারে, তখন আমি আর আমার এক বন্ধু মিলে একটা বিজনেস চালু করি 1 কোটি টাকা দিয়ে। যদিও টাকাটা আব্বুর কাছ থেকে নিয়েছিলাম। তার কিছুদিন পর আমাদের বিজনেসটা অনেক খারাপ চলতে থাকে, তাই আমার বন্ধু তার পুরো শেয়ারটা নিয়ে যায়। তখন আমি কি করব বুঝতেছিলাম না। তখন আব্বু আমাকে একটা কোম্পানির সাথে 2 কোটি টাকার একটা ডিল করিয়ে দেয়। তখন আমি আমার স্টাফদের নিয়ে ইভেন্টটা ভালোভাবে সফল করি। এটা থেকে আমাদের আরও 3টা ইভেন্ট আমাদের কাছে আসে। একদিন রাতে বাসায় এসে দেখি আম্মু কান্না করছে। আব্বু সেখানে ছিল। আব্বুকে ইশারা জিজ্ঞেস করলাম কি হলো, উল্টো আমায় বললো জিজ্ঞেস করতে আম্মু কান্না করতেছে কেন। তারপর আম্মু কান্না থামিয়ে বলে, তোর নানা আজকে ফোন করেছে। আমি তো শুনে অবাক, আমার নানা আছে, যদিও আপন না, কিন্তু আমি তো এখন আম্মু আব্বুকে ছাড়া কিছুই বুঝি না। কি বললো নানা? বললো বাড়িতে যাওয়ার জন্য। তখন আব্বু বলে উঠল, আমায় ও বাসা থেকে ফোন করেছে। তুমি কি বলছো তাদের? আমি এখন বাহানা, যাদের পরীক্ষা বলে কাটিয়ে দিয়েছি, বলছি পরে যাব। পরে আব্বু আম্মু ফাহাদের পিক দেখতে চাই, আমি বলছি বাসায় গিয়ে ফোন দিব। তারপর আব্বু আম্মু সব বলল তাদের বিষয়ে। আসলে আব্বুরা 3 ভাই, আব্বু সবার ছোট, তাই আব্বু একটু গাঢ়েরা টাইপের। বড় চাচার 2 মেয়ে 2 ছেলে, ছোট চাচার 2 ছেলে 1 মেয়ে। ভাইয়ারা সবাই আমার বড়, আর আপু 2 জন আমার থেকে 5 বছরের বড়, একজন আরেকজন 3 বছরের, আর ছোট চাচার মেয়ে আমার থেকে 4 বছরের ছোট। তারপর আব্বু আম্মুকে বললাম, আমার কিছু বলার আছে তোমাদের। বল। তারপর তাদের 2 জনকে বললাম আমার অতীত। আম্মু তো শুনে অজ্ঞান হয়ে যায়। আব্বু আর আমি চোখে পানি দেওয়ার পর উঠে আমাকে জড়িয়ে ধরে কি খান্না আর বলতে থাকে, বাবা তুই আমাকে রেখে চলে যাবি? আমি তোকে ছাড়া থাকতে পারবো না বাবা। আম্মু আমার কথাটা শোনো, এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমাদের ছেড়ে যাব না, কথা দিলাম। সত্যি। তারপর আম্মুকে আরও অনেক কিছু বুঝিয়ে রুমে আসলাম। রাতে আবার আম্মু আব্বু দুজনেই খাইয়ে দিল। আসলে আমি এখন ওদের পৃথিবী।
সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারতেছি। আসলে আমিও আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারি না। এইভাবেই চলতে থাকে 1 বছর। এই 1 বছরে আমার 1 কোটি টাকার বিজনেস এখন প্রায় 57 কোটি টাকায় রূপান্তর হয়েছে। কোম্পানিতে এখন প্রায় 200+ লোক বর্তমান। আমার খাবার শেষ। আম্মু শাড়ি আঁচল দিয়ে মুখ মুছিয়ে দেয়। তারপর আম্মুকে বলে আমি আর আব্বু বেরিয়ে পড়লাম। কলেজ শেষ করে ফ্রি আছিস নাকি তোর কোম্পানিতে যাবি? কেন? না, এমনি ফ্রি থাকলে আমাদের এখানে চলে আসিস, একসাথে লাঞ্চ করবনি। আচ্ছা, চলে আসবো। আজকে যেহেতু প্রথম দিন তাই বেশিক্ষণ কলেজে থাকিনি, তাই কলেজ থেকে বের হয়ে আমার অফিসে গেলাম। ওখানে সব কিছু ঠিকঠাক করে বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন, কোথায় যাব? একটু বাইরে যাব, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আচ্ছা বাবা, আসতেছি। তারপর আমি আর আম্মু মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব আপনাদের বলবো না, আপনারা দেখতে থাকেন। আর যদি আন্দাজ করতে পারেন তো আমার কিছু বলার নেই। তারপর চলে এলাম আব্বুর অফিসে। এসে বাবার রুমে গিয়ে দেখি আব্বু দাদুর সঙ্গে কথা বলতেছে। আমাদের দেখে তো আব্বু অবাক, বিশেষ করে আম্মুকে দেখে। অবাক হবে না কেন বলুন তো? এত বছরেও আব্বু আম্মুকে অফিসে আনতে পারেনি। আসলে আম্মুর এসব নাকি ভালো লাগে না। দাদু আমাকে দেখে আব্বুকে বলল, আমার দাদু ভাইকে ফোনটা দে তো দাদু। এই নে, তোর দাদু তোর সঙ্গে কথা বলবে। আমি সালাম দিই, কেমন আছেন দাদু? দাদু ভাই আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তোমরা কবে আসবা দাদু ভাই? আমার তো সামনে পরীক্ষা, আমি তো এখন যেতে পারবো না। আমরা কথা বলতেছি। আর ওইদিকে আমি কি স্বপ্ন দেখতেছি? এত বছরেও যাকে আমার কোম্পানিতে আনতে পারলাম না, সে এসেছে আজকে। ঢং করা বন্ধ করো। আমার কথা তোমার কাছে ঢং লাগলো? ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেলে? আবার শুরু করলা তুমি? আমি দাদুর সাথে কথা বলে আম্মুকে দিলাম। আম্মু দাদুর সাথে কথা বলতে লাগলো। আমি গিয়ে আব্বুর সাথে বসলাম। আচ্ছা, তোর মাকে কি বলে এখানে নিয়ে এলি? কি বলে আবার? বলছি বাইরে যাব। আচ্ছা, তোর মা আসুক, পরে সবাই একসাথে বসে লাঞ্চ করব। আর শোন, তোর জন্য একটা খুশির খবর আছে। কি খবর? আগে বল আমায় কি দিবি? তুমি যা চাও তাই হবে, এখন তাড়াতাড়ি বলো। আসলে তোর কোম্পানির জন্য একটা টেন্ডার পেয়েছি, 50 কোটি টাকার ডিল। সামনের মাস থেকে শুরু করতে হবে, আর কালকে একসাথে বসে ডিল হবে। সত্যি আব্বু? কি বলছো তুমি? আবার কিছু একটা কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? আব্বু, আমার তো বর্তমানে 3টে প্রজেক্ট চলমান। এখন এত লোক পাবো কোথায়? নতুন নিলেও ভালোভাবে কাজ করতে পারবে না। শোন, আমি একটা কথা বলি, আমার কাছ থেকে কিছু লোক নে, আর কিছু লোক নতুন নে। এটা ভালোভাবে সফল করতে পারলে আরও প্রজেক্ট দিবে বলছে। ওকে, এখন চলো খেতে হবে। তারপর তোমার সাথে আমার কিছু কথা আছে। এই তো তোর মা চলে এসেছে। তারপর সবাই একসাথে বসে লাঞ্চ করে আম্মুকে গাড়ি দিয়ে বাসায় পাঠিয়ে আমি আবার আব্বুর কাছে আসলাম। বল, কি বলবি? ভালো করে মনোযোগ দিয়ে আমার কথা শোনো। তোমার তো বাংলাদেশে নরসিংদী জেলায় কমিশনার বন্ধু আছে, তাই না? তাকে বলবা একটা লাশ খুঁজে বের করে অ্যাক্সিডেন্ট করিয়ে বলবে যে ওইটা আমি ছিলাম। আমি কিছু ছবি দিব যাতে ওরা বিশ্বাস করে আমি মারা গেছি। আর এই সুযোগে তোমার লোক দিয়ে ওদের কাছে 30 লাখ টাকা পাঠিয়ে দিবা। আর বলতে বলবা এগুলো আমি জমিয়েছিলাম কাজ করে। আমার ছোটো বোনটার বিয়েও হয়ে যাবে, আর মার বাকি জীবন ভালোভাবেই কাটবে। আচ্ছা, বুঝলাম। আর শোনো, আমি, তুমি আর তোমার ফ্রেন্ড ছাড়া আর কেউ যেন না জানে, ওকে? এমনকি আম্মুও না। ঠিক আছে। তারপর আমার কথা মতো আব্বু তার ফ্রেন্ডকে সব বুঝিয়ে বলে দেয়। আর আমি আমার কাছ থেকে 30 লাখ টাকা পাঠিয়ে দিই আব্বুর কাছে। যদিও টাকাটা আব্বু দিতে চেয়েছিল, আমি না বলে দিই। আজকে আমার মৃত্যুর কথা সবাই জানবে। আজ থেকে আমি সবার কাছে মারা যাব। ভাবতি কেমন গা শিউরে ওঠে, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা নেই বাসায় টাকা দেওয়ার। ওইদিকে বাংলাদেশে সবাই জানে আমি এয়ারপোর্ট থেকে আসার সময় আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। বাসায় আপুরা আম্মু নাকি অনেক কান্না করেছে, কিন্তু আমার কিছু করার নেই। আজকে ওদের জন্যই এই দিনটা দেখতে হচ্ছে। তারা যদি আমার কথাটা ওই দিন শুনতো তাহলে আজ আর এমন দিন আসতো না। আমি মারা যাওয়ার 10 দিন পর আব্বুর ওই লোক গিয়ে টাকা দিয়ে আসে। এইভাবে কেটে যায় আরও 4টি বছর। এখন আমার লেখাপড়া শেষ, আমার বিজনেস এখন আব্বুর বিজনেসের চাইতে অনেক বড়। সকালে আম্মু খাইয়ে দিচ্ছে, এমন সময় আব্বু বলে উঠল, কিরে, তুই নাকি মারিয়ার সাথে খারাপ বিহেভ করেছিস? আব্বু, তুমি তো জানোই আমার মেয়েদের ভালো লাগে না। এই মেয়ে যখনই দেখে আটার মতো এসে লেগে থাকে শুধু। তাই কালকে ওকে কিছু কথা শুনিয়ে দেই। একদম ঠিক করেছিস বাবা। আচ্ছা, আর তোর অফিসের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটা মিটিং আছে, তাই দেরি করব না, চলে যাবো এখনই।
আচ্ছা যা, সাবধানে যাস। ওকে। আমি ঘর থেকে বের হওয়ার পর আমার চারপাশে 4 জন গার্ড চলতে শুরু করলো। এরপর আমার গাড়ির দরজা খুলে দেয় একজন। আমি ভিতরে বসলে আমার গাড়ির সামনে 2টা গাড়ি, পেছনে 2টা গাড়ি, মোট 5টা গাড়ি নিয়ে রওনা দিলাম। অফিসে এসে মিটিং শেষ করে আমার কেবিনে এসে বসলাম। তখনই আব্বু ফোন দিল। বাবা তাড়াতাড়ি বাসায় আয়। আমি কিছু বলতেও পারিনি, আব্বু ফোনটা কেটে দেয়। আমি তাড়াতাড়ি বাসায় এসে দেখি আম্মু কাঁদতেছে। আব্বু কি হয়েছে? আম্মু কাঁদতেছে কেন? তোর দাদু স্ট্রোক করেছে, আমাদের এখনই বাংলাদেশে যেতে হবে। কিন্তু এখানে সব কিছু হুট করে পেলে তো আর যাওয়া যাবে না। আমি তাও ঠিক। শোনো, তোমরা এখন যাও, আমি এদিকটা সামলে পড়ে আসছি। আচ্ছা তো। তারপর আব্বু আম্মুকে নিয়ে এয়ারপোর্টে দিয়ে আসলাম। আম্মু আমাকে রেখে যেতে অনেক কান্না করছে। আমি বুঝিয়ে পাঠিয়েছি, বলেছি আমিও কিছুদিনের মধ্যে আসতেছি। তারপর বাসায় আসলাম। এখন 2 কোম্পানি সামলাতে হবে আমাকে। আসলে 6 বছর আগের আমি আর এখনের আমির মধ্যে অনেক পার্থক্য। আসলে মানুষ বলে আমি নাকি অনেক রাগী। আমি এমনই। আমাকে এমন হতে বাধ্য করেছে 6 বছর আগে। আচ্ছা যাই হোক, এখন সব কিছু ঠিকঠাক করে আমাকেও যেতে হবে বাংলাদেশে। এরই মাঝে কেটে গেল 7 দিন। আজকে আমি বাংলাদেশে যাচ্ছি। 10 মিনিটের মধ্যে প্লেন ছেড়ে দিবে। দীর্ঘ অনেকটা সময় জার্নি করার পর চলে আসলাম বাংলাদেশে। আমাকে রিসিভ করার জন্য বাসার সবাই আসছে। তারপর সবার সাথে অল্প কিছু কথা বলে উঠলাম গাড়িতে। আমার সাথে ছিল 4 জন গার্ড। তাদের অন্য গাড়িতে দিয়ে আমার গাড়িতে দাদি, নানি, আম্মু এরা বসেছে। নানু আর দাদু তো একটার পর একটা প্রশ্ন করতেই আছে, তা আমার কোনো নামই নেই। আমিও তাদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। এমন করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু আমাকে আমার রুমে পাঠিয়ে দেয়। আমি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ অনুভব করলাম আমার গালের মাঝে নরম কিছু বারবার ছুঁয়ে দিচ্ছে কেউ। আমি গুম গুম চোখে চেয়ে দেখি ছোটো চাচার মেয়ে তানিশা আমার সামনে দাঁড়ানো। কি রে, এখানে কি করিস? আসলে আম্মু আমাকে আগে ওর ছবি দেখেছে তো, তাই চিনতে কোনো অসুবিধা হয়নি। ছোট আম্মু পাঠিয়েছেন, বলেছেন দেখতে। তুমি উঠেছো নাকি? কথাগুলো এমনভাবে বলছে মনে হয় ওর কিছু একটা ভুল হলেই ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আচ্ছা তুই যা, আমি আসছি। ভাইয়া তুমি কেমন আছো? আর কখন আসছো? আমি কেমন আছি দেখতে পাচ্ছিস না? আর তুই সকালে কলেজে গেছিস, যাওয়ার আগে আমায় দেখিসনি। আসার পর দেখতে পাচ্ছিস, তার মানে তুই কলেজে থাকতে আসছি। একটু মাথায় ঢুকে না। তানিশা হয়তো আমার কাছ থেকে এমন কিছু আশা করেনি। আমি তো শুধু এমনি জিজ্ঞাসা করলাম, এত কথা না বলে সোজাসুজি বললে কি হতো? এখনই মনে হয় কেঁদে দিবে, মুখটাকে এমন করে কথাগুলো বলল। আমি সোজা কথা বলতে পারি না। এখন যা তুই, আর আম্মুকে গিয়ে বল আমার খাবার রেডি করতে। আচ্ছা ঠিক আছে। একটা জিনিস খেয়াল করলাম, তানিশা আমার সাথে কোনো তর্ক করেনি, বরং কথাগুলো বলতে গিয়েও ভয়ে ভয়ে বলছে। আসলে আমি ওর সাথে ইচ্ছে করে এমন ব্যবহার করেছি। আমি জানি ও আমায় একটু একটু লাইক করে। আম্মু একবার বলেছিল, আসলে আমি চাই না কোনো মেয়ের সাথে কোনো সম্পর্কে জড়াতে। আমার নিজের বোনে যদি আমাকে বিশ্বাস না করে ঘর থেকে বের করে দিতে পারেন, আর এরা যে করবে না তার কোনো গ্যারান্টি আছে? ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু খাবার নিয়ে এসে আমায় খাইয়ে দিতেছে। এমন সময় বড় আম্মু আর ছোট আম্মু আসলো। কি ব্যাপার ফাহাদ, এত বড় হওয়ার পরও আম্মুর হাতে খেতে হয়? আসলে আমি নিজের হাতেই ওকে খাইয়ে দেই। ও বাড়িতে থাকলে ও আমার হাতেই বেশি খায়। আমাকে আর কিছু বলতে হয়নি, যা বলার আম্মুই বলে দিচ্ছে। এবার কিন্তু অনেক দিন থাকতে হবে ফাহাদ। আমি কিছুদিন পর চলে যাব, আব্বু আম্মু থাকবে। না, এটা বললে হবে না। তুমি এই প্রথম বাংলাদেশে আসছো, এবার অনেক দিন থাকতে হবে। এবার আমরা 4 জন যাব একসাথে আমেরিকায়। 4 জনকে? আমি, তোর আব্বু, তুই, তোর বউ। কি মজা করো না তো। আমার খাওয়া শেষ, আমি যাই। তারপর রুমে এসে আমেরিকার অফিসের কাজ করলাম। কিছুক্ষণ পর আমার সব কাজিন আসলো একসাথে, প্রায় 12-13টা। আমি তো এখানে নতুন, তাই সবাইকে চেনে না। শুধু বড় চাচার 2টা মেয়ে, একটা ছেলে, আর ছোট চাচার একমাত্র মেয়ে তানিশা। সবাই আমার রুমে আসে। কি করো ভাই? কিছু না, তোমরা এখানে কিছু বলবা? তানিয়া আপু, ভাই চলো আমরা সবাই একসাথে বসে গল্প করব। তানিয়া হলো বড় চাচার বড় মেয়ে। আপু তোমরা যাও, আমার সব ভালো লাগে না। এটা বললে চলবে না ভাই, চলো আমাদের সাথে। এটা বলে টেনে নিয়ে গেল বসার রুমে। আমি গিয়ে আম্মুর পাশে বসে পড়লাম। আম্মুকে বললাম, আম্মু তুমি তো জানো আমার এইসব ভালো লাগে না, তুমি ওদের একটু বলে দাও। শোন, আমিই বলেছি ওদের তোকে নিয়ে আসতে। কাজ করে লাইফটা শেষ করে দিয়েছিস, এখন ওদের সাথে গিয়ে গল্প কর, যা। তারপর আম্মু আমায় ওদের সাথে পাঠিয়ে দিল ছাদে। ছাদে একটা মাদুর বিছিয়ে সব একসাথে বসে গল্প শুরু করলো। আমাকে নিয়ে তানিয়া আপুর সাথে বসিয়েছে। আচ্ছা ভাই, একটা কথা বলতো, এই পর্যন্ত কয়টা প্রেম করছো? তাসনিম ভাইয়ার বউ, বড় আব্বুর বড় ছেলে। বাবির কথার কি উত্তর দিব তা ভেবে পাচ্ছি না।
তারপর বললাম, একটুও করা হয়নি। কথাটা বলে হঠাৎ চোখ যায় তানিশার দিকে, দেখলাম ওর মুখে হাসি। আমিও আর বেশি গুরুত্ব দেইনি। কেন ভাই, দেখতে তো মাশাআল্লাহ জিম করা বডি। আমার না বিশ্বাস হচ্ছে না। ভাবি, আমারও। বিশ্বাস না করার কি আছে? আমি যখন ইন্টারে পড়ি তখন আব্বুর সাথে কাজ করতাম কোম্পানিতে। সেকেন্ড ইয়ারে ওঠার পর আমি নিজের কোম্পানি খুলি, তখন আমার একসাথে 2 কোম্পানি সামলাতে হতো। তাহলে আবার এইসব করার সময় হবে কখন? ও তাই নাকি? ভাই, তোর নিজের কোম্পানি আছে, তুই আগে তো বলিসনি। তোমাদের সাথে তো কথাই বললাম এখন। আচ্ছা, এখন এসব বাদ দাও। শুনো, আমরা কোথাও থেকে ঘুরে আসি কিছুদিন পর, কি বলো সবাই? সবাই রাজি। আমি বললাম, তোমরা যাও, আমি এখন কোথাও যাব না। পরেরটা পরে দেখা যাবে। গল্প করতে করতে রাত প্রায় 9টা বেজে গেছে। তারপর আমরা সবাই নিচে চলে আসি। আমি আসার পর দাদাভাই আমায় ডাক দিল। ফাদ, এদিকে আয়। জি দাদাভাই, বলেন। আমি সোজা কথা বলতে পছন্দ করি, তাই কথা না ঘুরিয়ে প্রশ্ন করতেছি, তুমি সোজাসুজি উত্তর দিবে। ওকে দাদাভাই। তুমি কাউকে কি পছন্দ করো? মানে আমেরিকা কি কেউ আছে? না দাদাভাই। ওকে, গুড। তারপর সবাই একসাথে বসে খাবার খেয়ে চলে আসলাম রুমে। এইভাবে 10 দিনের মতো চলে যায়। রাতে আব্বু আসে আমার কাছে। ফাহাদ, তোকে একটু কালকে অফিসে যেতে হবে, আমার একটা মিটিং আছে। তুই তো আমার থেকে ভালো করে প্রেজেন্টেশন দিতে পারিস। আচ্ছা ঠিক আছে, চলে যাব। আর মিটিং কয়টায়? 10টায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো তুই শুয়ে পর, আমি যাই। আব্বু চলে যাওয়ার একটু পর তানিশা আসলো। কি রে, কিছু বলবি? না মানে মানে আসলে এইভাবে কথা বলছিস কেন? ভালোভাবে বল। আসলে কালকে আমায় একটু কলেজে দিয়ে আসবে। একটু ভাবলাম, তারপর জিজ্ঞেস করলাম, কলেজ কয়টায়? 10টায়। 9টায় গেলে চলবে? ঠিক আছে, যা। আর কিছু বলবি? তানিশা মাথা নাড়িয়ে না জানালো। আচ্ছা তো যা এখন, আর 9টার আগে রেডি হয়ে থাকবি। 1 মিনিট লেট হলেও রেখে চলে যাব। আচ্ছা। বাসার সবাই বলে তানিশা ঠান্ডা স্বভাবের মেয়ে, কোনো সময় কারো কাছে কিছু চায় না। বাসার সবাই যা বলে তাই করে। আর এই মেয়ে তো আমার সামনে সে কথাই বলতে পারে না। এই মেয়ে নাকি আবার আমায় লাইক করে। তারপর বেশি দেরি না করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুকে বললাম খাবার দিতে। আম্মু আমায় নিজের হাতে খাইয়ে দিল। তারপর বসার রুমে এসে তানিশার জন্য ওয়েট করতে লাগলাম। একটু বড় আসলো, একটা নীল রঙের 3 পিস পরেছে, আর দেখতে তো দারুণ লাগতেছে। মনে হচ্ছে এ যেন আকাশ থেকে নেমে আসা কোনো হুড়পড়ি। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, মাথায় একটা হিজাব বাঁধা, নাকে একটা নাকফুল। ব্যাস এতটুকুতেই যেন যে কোনো ছেলের হার্টবিট থেমে যেতে বাধ্য। ভাইয়া চলো। চল আম্মু, আমি যাই। সাবধানে যাস, আর আসার সময় ওকে নিয়ে আসিস। আচ্ছা। তারপর চলে এলাম গাড়িতে। গাড়ি আজকে আমি চালাবো, কারণ বাংলাদেশে আমার তেমন কোনো শত্রু নেই। তাই গার্ডসদেরকে ছুটি দিয়েছি বাংলাদেশটা ভালো করে ঘুরে দেখতে। ভাইয়া, আমাকে কেমন লাগছে? কে সাজিয়েছে আজকে? আর আগে তো এই ড্রেস দেখিনি তোর পরনে। ও সোজাসুজি বলে দিল, এটা তো আপুর ড্রেস, আর আজকে আপু এভাবে সাজিয়েছে। অন্য কোনো মেয়ে হলে সব কিছু নিজের নামে চালিয়ে দিত, কিন্তু সোজাসুজি বলে দিল এটা ওর ড্রেস না। মেয়েটাকে যত দেখি ততই মুগ্ধ হই। তোর ড্রেস কোথায়? অন্য মানুষ এটা পড়িস? আসলে ভাইয়া, আমার ড্রেসগুলো পুরনো হয়ে গেছে, আর আমি পড়াশোনার চাপে বাইরে বেশি যাই না। হঠাৎ খেয়াল করলাম ওর কপালে টিপ। কিরে, তোর কপালে টিপ কেন? এটা তো আপু পরিয়ে দিয়েছে। ভাইয়া, এখানে রাখো, এই তো আমার কলেজ। তারপর গাড়ি থেকে নামলাম দুজনে। তানিশা দিকে আয়। কিছু বলবে ভাইয়া? কাছে আয়। ও আমার কাছে আসার পর ওর কপাল থেকে টিপটা উঠিয়ে ফেলি। আর কখনো টিপ পড়বি না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। তোর কলেজ ছুটি হবে কয়টায়? 2টায় ভাইয়া। এখানে ওয়েট করিস, আমি বাসায় নিয়ে যাব। আচ্ছা ভাইয়া। শোন, এটা ধর। ভাইয়া, আমার লাগবে না, আমার কাছে আছে। কত টাকা আছে? 50 থেকে 60 টাকা হবে। ওই টাকাটা আমায় দে। টাকাটাও আমায় দিয়ে দিল। তারপর জোর করে ওকে 5000 টাকা দিয়ে আমি চলে আসি। আসার পর আব্বু বলল, এতক্ষণ কোথায় ছিলি? তানিশাকে ওর কলেজে নামিয়ে দিয়ে আসলাম। ভালোই করেছিস, কিছুদিন পর থেকে তো তোকেই নিয়ে আসতে হবে। মানে কি বলতে চাইছো বুঝিয়ে বলো। আসলে তোর দাদা তোর আর তানিশার বিয়ে ঠিক করেছে। কিন্তু আব্বু, তুমি তো জানো আমি এখন বিয়ে করব না। আর আমার বয়স কত? মাত্র 24। এখনই বিয়ে করব না আমি। ওই চুপ করতো, বয়স দেখাস? তোর মা আর আমি 20 বছরে বিয়ে করি, তো কি হয়েছে?
আচ্ছা এখন এসব বাদ দাও, এসব নিয়ে পরে কথা হবে। এখন মিটিং রুমে চলো। আচ্ছা ঠিক আছে চল। তারপর মিটিং শেষ করে বাসায় যাওয়ার সময় তানিশাকে ওর কলেজের কাছে গেলাম আনতে। দূর থেকে দেখতে পাচ্ছি ওদের কলেজ মনে হয় ছুটি হয়েছে। আসলে আমিও তানিশাকে পছন্দ করতে শুরু করেছি, কিন্তু আমি সেটা মানতে চাই না, কেননা সেটা আপনারা জানেনই। দূর থেকে দেখতে পেলাম এই রুদ্রের মাঝে হেঁটে হেঁটে আসছে, সাদা মুখটা লাল টকটকা হয়ে গেছে, বিশেষ করে গাল দুটো। আমার গাড়িতে ছাতা ছিল, সেটা নিয়ে এগিয়ে গেলাম ওর কাছে। ব্যাগটা আমার কাছে দে। আমি নিতে পারবো, তোমার কষ্ট করতে হবে না। কেমন নিতে পারবি সেটা তো দেখতেই পাচ্ছি, কথা না বলে ব্যাগটা দে। ব্যাগটা দিয়ে আমার হাত ধরে দাঁড়িয়ে পড়লো। আমি বুঝতে পারলাম হয়তো একটু অসুস্থ হবে, তাই আমি জিজ্ঞেস করলাম, তানিশা তুই ঠিক আছিস? কি হয়েছে আমায় বল, খারাপ লাগতেছে? বল আমায়। মাথা ঘুরতেছে, পেট ব্যথা করতেছে। তখনই আপুর ফোন এলো তানিশার মোবাইলে। আমি রিসিভ করলাম। আপু বলো। তানিশা বোন, তুই তো খালি পেটে থাকতে পারিস না, তুই বাইরে থেকে খেয়ে নে কিছু, কাল থেকে কিছু খাস নে। আর ফাহাদ তোকে কিছু বলেছে? আমি আপুকে জিজ্ঞেস করলাম, আপু তানিশা কাল থেকে খায়নি কেন? আপু তো পুরাই চমকে গেছে আমার বয়স শুনে। না কিছু না, এমনি তুই ভুল শুনেছিস। আপু আমার কাছে কিছু লুকাবে না, সব সত্যি করে বলো, নয়তো দাদাকে বলতে বাধ্য হব আমি। ভাই আসলে তানিশা তোকে সেই 5 বছর আগে থেকে ভালোবাসে, আমি তোর সঙ্গে থাকি তাই আমি জানি। কালকে বড়রা তোর বিয়ের কথা বলায় ওরা 2টা পর্যন্ত কান্না করেছে, তারপর ওকে বলেছি আমি কিছু একটা করব, এটা বলে ঘুম পাড়িয়েছি। আচ্ছা এখন রাখি, বাসে এসে কথা বলবো। তানিশাকে আমি আমার এক হাত দিয়ে ধরে রেখেছি। তারপর ওর ব্যাগ কাঁধে নিয়ে ছাতাটা হাতে নিয়ে ওকে কোলে তুলে নিই। তানিশার জ্ঞান ছিল, কিন্তু ওর শরীরটা বেশ দুর্বল ছিল, সেই জন্য কোলে নিতে হয়। কি করছো ফাহাদ ভাই, সবাই দেখছে। চুপ করে থাক। তারপর গাড়িতে বসিয়ে দিয়ে হাতে পানি দিয়ে বললাম, এটা খা, আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপর যাব। আমি খাবো না। কেন খাবি না? ও আমার দিকে কান্না কান্না ভাব নিয়ে বলল। আচ্ছা ভাইয়া, তুমি কি কিছুই বোঝো না? কি বুঝি না? ও আমার দিকে তাকিয়ে কান্না করতেছে। বল কি বুঝি না? তানিশা চশমার নিচ দিয়ে চোখের পানি মুছে বলল, ভাইয়া আমি তোমাকে ভালোবাসি সেই 5 বছর আগে থেকে। কি বলিস এসব? আমি তোর ভাই হই। তুমি আমার আপন ভাই না, বুঝছো? আমার যে পরিমাণ রাগ সামলাতে পারবি তো? পারবো, সব পারবো। এত খুশি হওয়ার কিছু নেই, আমার কিছু শর্ত আছে, মানলে ভেবে দেখবো। হঠাৎ ওর হাসিটা মুখ থেকে উদাও হয়ে গেল। কি শর্ত? বেশি কিছু না, বোরকা ছাড়া বাসার বাইরে যাওয়া যাবে না, বাসায় সবসময় 3 পিস পরে থাকতে হবে, আব্বু আমার কথা মতো চলতে হবে, আর মাঝে মাঝে আমায় খাইয়ে দিতে হবে। ওর খুশি দেখে কে। আমি সব শর্তে রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি বলো? এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। এটা কি করে সম্ভব? আগে পরিবারের সবাইকে রাজি করাতে হবে, তারপর বিয়ে। না, আমি কিচ্ছু জানি না। বিয়ে নিয়ে ওর সাথে কোনোভাবে তর্ক করতে পারছি না। অবশেষে বললাম, তুমি দাঁড়াও, আমি একটু আসতেছি। চলো। কোথায়? একটু আগে না বললি বিয়ে করবি? চলো চলো। তারপর চলে আসলাম কাজী অফিসের সামনে। ওখানে এসে দেখি আপু আর কিছু ছেলে মেয়ে দাঁড়ানো। আপু এসে তানিশাকে বলল, যাক অবশেষে তোর ভালোবাসা পূর্ণতা পেল। তানিশা বিনিময়ে শুধু হাসলো। অবশেষে আমাদের বিয়েটা শেষ হলো। আমি বললাম, আমাদের বিয়ের কথা এখন কাউকে বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, চলো এখন সবাই খেয়ে আসি। তারপর সবাইকে আমাদের বিয়ের জন্য ট্রিট দিলাম, আর তানিশাকে আমার হাতে খাইয়ে দিলাম। চলে আসলাম বাসায়। আসার পর সবাই জিজ্ঞেস করলো কোথায় ছিলাম। দাদা এসে বলল, ওরা মনে হয় ঘুরতে গেছিল। দাদা আরও কিছু বলে আমাদেরকে বাঁচিয়ে এনে। তারপর ফ্রেশ হয়ে এসে দেখি তানিশা আমার জন্য কফি বানিয়ে আছে। কি রে, তুই কখন আসলি? তুমি যে সময় ওয়াশরুমে ছিলে। নাও, এটা খেয়ে নাও। আমি কফি খেতে খেতে আমেরিকার কোম্পানির কাজ করতেছি ল্যাপটপ দিয়ে। এমন সময় তানিশা আমার কফিটা নিয়ে যায়। এটা কি হলো? তুই আমার কফিটা নিয়ে গেলি কেন? তুমি বুঝবে না। তারপর আমি আমার কাজ করতে থাকি। তানিশা চলে যায়। রাতে খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসলাম। খাবার খাওয়া শুরু করার পর দাদা বলল, সামনের মাসে ফাহাদের বিয়ে আমার বন্ধুর মেয়ের সাথে, দেখতে মাশাল্লাহ, কারো কোনো আপত্তি আছে? সবাই একসাথে বলল না। তারপর তানিশা কিছু বলতে যাবে, এমন সময় আমি ওকে থামিয়ে দিই। আমি খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। একটু পর কে জানি রুমের দরজায় এসে টোকা দিচ্ছে। আমি দরজা খুলে দেখি তানিশা। কি রে, তুই এত রাতে এখানে? ও ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আমি এখানে থাকবো। তোর রুমে যা এখন, না হলে কিন্তু। আমি যাব না, আমি তোমার সাথে থাকবো। আর যদি আমায় বের করে দাও তাহলে সবাইকে ডাকবো, পরে আমাদের বিয়ের কথা বলে দিব।
তুই কি আমায় ব্ল্যাকমেল করতেছিস? না, একদমই না। আমি আমার জামাইয়ের সাথে থাকার অধিকার চাইছি। কি আর করার, এই পাগলকে নিয়ে শুয়ে পড়লাম। আমার রুমে বালিশ একটা, তাই তানিশা আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। একটু পর আমার বুকের মধ্যে বেজা বেজা অনুভব করলাম। বুঝতে পারলাম তানিশা কাঁদতেছে। তানিশা, কাঁদতেছিস কেন, আমায় বল। এখন আরও বেশি করে কেঁদে দিল। বল আমায় কি হয়েছে? এই তানিশা বল। ভাইয়া, তোমাকে যদি ওরা আমার কাছ থেকে কেড়ে নেয় তখন আমি কি করব? আরে পাগলি, এটার জন্য এভাবে কাঁদতে হবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ওরা যদি আমার কাছ থেকে তোমায় নিয়ে যায় আমি মরেই যাব। শোন, যে জিনিসের জন্য মরে যাবি বাবলি, সে জিনিস নিজের কাছে রাখতে শিখ। যুদ্ধ করে হলো নিজের জিনিস নিজের কাছে রাখতে শিখ। ও আমার কথাগুলো মন দিয়ে শুনলো। এখন শীতকাল, তাই কম্বলটা দিয়ে ওকে জড়িয়ে তারপর আমিও তানিশাকে জড়িয়ে ধরলাম। আমার বারবার শুধু চোখ যাচ্ছে ওর গোলাপি ঠোঁটগুলোর প্রতি। তানিশা, আজ যদি আমাদের মাঝে কিছু একটা হয়ে যায় তবে কি তুই ভুল বুঝবি আমায়? তানিশা একটু চুপ থেকে বলল, আমি যেদিন বুঝতে পারি তোমাকে ভালোবাসি সেই দিন থেকেই আমার যা কিছু আছে সব তোমার নামে করে দেই। তোমাকে যেদিন ঘুমন্ত অবস্থায় প্রথম দেখি সেই দিনই তোমায় 25টা চুমু খেয়েছিলাম। এটা বলে আমার বুকে মুখ লুকিয়ে ফেললো। হরি বাটপার, তাহলে তো আমার আর কোনো বাধা নেই। তারপর তানিশার টুটের মধ্যে আমার ঠোঁটগুলো ডুবিয়ে দেয়। আস্তে আস্তে সব কিছুই হয়ে যায় আমাদের মধ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তানিশা আমার বুকে শুয়ে আছে। তারপর ডেকে তুললাম। ও তো লজ্জা লাল হয়ে গেছে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, রাতে সব কিছু দেখিয়ে নিয়েছি। বউ তোমার বুকের কাছে তিলটা না, সেই দেখলে মনে হয় খেয়ে ফেলি। তানিশা আমার মুখ থেকে বউ ডাক শুনে আমার দিকে তাকিয়ে বলল, আরেকবার বলবে? বউ। হয়তো খুশিতে লাফিয়ে এসে আমার চুমু খেয়ে চলে যায়। রুমে গিয়ে তানিশা সোজা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। একটু পর আপু ঘুম থেকে উঠে বলল, কি বনু, বাসর কেমন কাটলো? তানিশা লজ্জায় মাথা নামিয়ে ফেলে, কিছুই বলতে পারে না। আচ্ছা, লজ্জা পেতে হবে না। এখন বল, কাল থেকে তোদের মাঝে কি কিছু হয়েছে? তানিশা বুকার মতো মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। বোন, তোরা তো ফার্স্ট আছিস অনেক। তারপর ওরা আরও কিছুক্ষণ গল্প করে। আপু ফ্রেশ হয়ে টেবিলে আসে। আমিও ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে তারপর আসলাম। খাবার টেবিলে বসার পর সবাই আমাকে আর তানিশাকে দেখে হাসছে। সেটা তানিশা বুঝতে পারেনি। আমি বুঝে গেছি কি হলো। সবাই খাবার রেখে হাসছো কেন? বাবি আমার কানের কাছে এসে বলল, ভাই, কালকে রাতে ঘুমটা কেমন হয়েছে? অন্যদিন যেমন হয় কালকেও তেমন হয়েছে। আমি তো ভাবলাম কালকে হয়তো ঘুমটা ভালো হয়েছে। আমার আর বুঝতে বাকি নেই যে ওরা সবাই জেনে গেছে কালকে রাতে আমি আর তানিশা আমার রুমে ছিলাম। আপু বলল, হয়েছে তোর, চল অফিসে যাই। চলো। সবাইকে বলে বের হচ্ছে। দরজার কাছে যাওয়ার পর তানিশা ডাক দিল, ফাদ ভাইয়া দাঁড়ান একটু। আমিও দাঁড়ালাম। তানিশা রান্নাঘর থেকে একটা টিফিন বক্স নিয়ে আসলো আমার সামনে। এটাতে আপনার আর আব্বুর দুপুরের খাবার আছে, মনে করে খেয়ে নেবেন। ঠিক আছে, তোর জন্য কিছু আনতে হবে? না, আমার কিচ্ছু লাগবে না। আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না। ওকে, এখন রুমে যা। তারপর আব্বুর সাথে চলে গেলাম অফিসে। অফিস শেষ করে বাসায় আসার সময় দেখলাম একটা ফুলের স্টল। ওখান থেকে তানিশার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসলাম। আমি 3টায় বাসায় চলে আসি আর আব্বু অফিস শেষ করে বাসায় আসে। আমি বাসায় এসে আবার আমেরিকার কোম্পানিগুলো সামলাই। বাড়িতে এসে তানিশাকে ফুলটা দিলাম। ভাইয়া, এটা কি আমার জন্য? পছন্দ হয়েছে? অনেক অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, এখন যা, কেউ দেখলে আবার সমস্যা হবে। তোমার কাছে আসলে শুধু দাঁড়িয়ে দাও, আর আসবো না তোমার কাছে। এটা বলে চলে গেল। আমি ফ্রেশ হয়ে আমার কাজ করতে লাগলাম। 8টা বাজে রুম থেকে বের হলাম। বের হয়ে আম্মুর পাশে বসলাম। কি করো আম্মু? কিছু না, তোর আর তানিশার কথা বলতেছি। আপনাদের বলে দিই, আমাদের পরিবারের সবাই জানে বিয়ের কথা, কিন্তু সবাই জানে এটা তানিশা জানে না। আচ্ছা, তোমার মেয়ে কোথায় ছোট আম্মু? ওহ, মনে হয় রুমের মধ্যে আছো। কেন বাবা, বউকে কি মিস করতেছো নাকি? আমাদের সাথে একটু আড্ডা দাও। আরে তুমিও না ছোট আম্মু, বউ তো আমারই, মিস কেন করব? আর তোমরা তো এখন বুড়ো হয়ে গেছো। আচ্ছা, আমি এখন যাই। কাউকে কিছু বলতে না দিয়ে চলে আসলাম। এখন যাব আপু আর তানিশার রুমে। গিয়ে দেখি তানিশা পড়তে বসেছে। কিরে আপু কই? তানিশা আমাকে দেখে তো অবাক, কারণ এর আগে কখনো ওর রুমে আসেনি। তুমি আমার রুমে হঠাৎ কি মনে করে? তোকে কি জিজ্ঞেস করলাম? আপু ছাদে দুলাভাইয়ের সাথে কথা বলে। আপুর হাজব্যান্ড কানাডা গেছে একটা বিজনেস চালু করতে। এদিকে আয়। তানিশা আমার দিকে এসে, কি বলো? ওর মনটা খারাপ, কারণ ওই সময় বকা দিয়েছিলাম তাই। তারপর ওকে এক টানে আমার কোলে এনে বসালাম। এক হাতে ওর কোমর জড়িয়ে রেখেছি, অন্য হাতে ওর চশমাটা
খুলে কপাল থেকে চুলগুলো সরিয়ে দিই। আমার উপর রাগ করেছিস? আমি রাগ করব কেন? আর আমি কে রাগ করার? আচ্ছা, তোর রাগ করতে হবে না। কিছুদিন পর আমার বিয়ে, ওই সময় গিয়ে বিয়ে কে আসিস। কথাটা বলতে দেরি হয়েছে, ওর কাঁদতে দেরি হয়নি। হাওমাও করে কেঁদে উঠল। আরে গাদা, আমি তো মজা করতেছি, চুপ কর। তারপর ও চুপ করে নাই। এখন কি করে, যদি কেউ চলে আসে আর কিছু নামাবি, ওর টুডের মধ্যে আমার টুট ডুবিয়ে দে। প্রায় 3 থেকে 4 মিনিট পর ছাড়লাম। দুজনেই হাঁপাচ্ছে। এটা কি করলা? এখন তো কিছু করিনি। তারপরও আবার কাঁদতে যাবে, তখনই দিলাম এক ধমক। তুমি শুধু সব সময় আমায় ধমক দাও। আমি তো মজা করে ওই কথাটা বলছি, তুই তো সত্যি সত্যি কেঁদে দিলি। তো কি করব? আমি তোমার মুখে অন্য কোনো মেয়ের কথা শুনতে পারি না। খুব ভালোবাসি তোমায়। শোন, আমার এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন তুই আমার এই বুকের বাপাসে থাকবি। তানিশা কাঁদতে কাঁদতে আমার জড়িয়ে ধরলো, আর তখনই আপু আসলো রুমে। আমি কিছু দেখিনি। তানিশা আমাকে ছাড়তে গেলে আমি আরো শক্তি করে জড়িয়ে ধরি। কে রে ভাই, তোর কি লজ্জা করে না বরাবর সামনে একটা মেয়েকে জড়িয়ে ধরতে? প্রথমত আমি শুধু জড়িয়ে ধরেছি, অন্য কিছু করিনি। আর দ্বিতীয়ত ও আমার বউ, অন্য কেউ না। ভাই তুই তো রোমান্টিক কবে থেকে হলি? আগে তো 24 ঘন্টা 24টা কথাও বলতি না। যেদিন থেকে আমার চশমিশের প্রেমে পড়েছি। বাহ বাহ, চালিয়ে যা। তানিশা তো লজ্জায় লাল হয়ে গেছে, আর এটা ভেবে খুশি হচ্ছে যে আমি ওর প্রেমে পড়েছি। আবু দেখো তো ওইটা কি। আবু যখনই ওইদিকে তাকালো, আমি চট করে তানিশার ফুটবলের মতো গালটাতে চুমুকে বেরিয়ে আসি। তারপর 9টার সবাই একসাথে খেতে বসলাম। আম্মু আমায় খাইয়ে দিতেছে, আর তানিশা তাকিয়ে তাকিয়ে হাসছে। কি রে তানিশা, হাসছিস কেন? কই হাসছি? তারপর আব্বু কথা বলতে লাগলো। ফাহাদ, তোকে কাল একটু নরসিংদী যেতে হবে, একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। তুমিও তো যেতে পারো। ওখানে 2 দিন থাকতে হবে, আর ওরা তোকে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, চলে যাব। তারপর রুমে এসে ঘুমাতে যাব। এমন সময় তানিশা আসে। কেয়ার করার, ওকে নিয়ে শুয়ে পড়লাম। তোমাকে খুব মিস করবো 2 দিন। আচ্ছা, আমাকে নিয়ে যাও তোমার সাথে। না, তুই বাসায় থাক, তোকে যেতে হবে না। আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমি আগে ঘুম থেকে উঠলাম। ওর থেকে তানিশা আমায় জড়িয়ে ধরে শুয়ে আছে। হঠাৎ চোখ যায় ওর বুকের উপর তিলটার মাঝে। তারপর আমিও তিলটাতে একটা ছোট্ট করে বাইঠে দিয়ে দিই। তখনই ঘুম থেকে উঠে যায়। আমি উঠতে যাব, তখনই তানিশা আমায় ধরে বলল, চলে যাচ্ছ কেন? তানিশা উঠ, এখন অনেক সকাল হয়েছে, তাড়াতাড়ি যা, এখন কেউ দেখলে আবার সমস্যা হবে। তানিশা চলে যায়, মুখটা গোমরা করে। তারপর আমি সবার থেকে বিদায় নিয়ে রওনা দিলাম নরসিংদীর উদ্দেশ্যে। গাড়ির মধ্যে বসে আছি আর ভাবতেছি, আপুরা দেখলে কি আমায় চিনতে পারবে? মনে হয় না। 6 বছরে অনেক কিছুই বদলে গেছে। আমার ফেস, আমার বলার ধরন, চালচলন, সব কিছুই। ভাবতে ভাবতে চলে আসলাম নরসিংদী। এখানে আসার পর একটা হোটেলে উঠলাম, কারণ আব্বু আগে থেকেই সেটা বুক করে রেখেছিল। রুমে এসে ফ্রেশ হয়ে আম্মুকে কল দিয়ে জানিয়ে দিলাম, সাথে তানিশাকেও। না বললে আবার মেয়েটা শুধু শুধু চিন্তা করবে। এখন একটু ঘুমাবো। ঘুম থেকে 8টায় উঠলাম, উড়ে চলে আসলাম বাহিরে। সাথে গার্ডদের নেইনি, আজকে একাই বের হলাম নিজের সেই চিরচেনা শহরটা দেখতে। অনেকক্ষণ ধরে হাঁটতেছি। এতক্ষণে অনেক কিছু দেখলাম। শহরে অনেক কিছু বদলে গেছে। বদলাবেই না কেন? 6-7 বছর আগের শহর কি এখনও থাকবে না খেয়ে? তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে বসে বিরিয়ানি খেয়ে আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে চলে আসলাম। 2টা মিটিং, কালকে একটা, পরশু একটা। তাই অফিসের কিছু কাগজপত্র দেখে ঘুমিয়ে পড়লাম। 10টায় মিটিং হবে। একটা রেস্টুরেন্টের এক পাশ বুকিং করে রাখা হয়েছে। আমি আমার গার্ডদের নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। এসে দিকে ওরা চলে এসেছে। দীর্ঘ 2 ঘন্টা মিটিং করার পর ডিলটা ফাইনাল করা হলো। ওকে, গুড বাই, ভালো থাকবেন, আসি। তারপর চলে আসি রুমে আসার পর ভাবতেছি, সারাদিনই তো আছে, বসে না থেকে একবার বাবার কবরটা দেখে আসি। যেইভাবে সেই কাজ। চলে আসলাম আমার গ্রামে। বাবার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করে গেলাম বাসায়। আমি খবর নিয়ে জানতে পারলাম বাসায় নাকি কেউ থাকে না, মা আপুদের বাসায় থাকে। চলে আসলাম বাসায় গিয়ে দেখি বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে। এই বাসায় ছোটোবেলার কত স্মৃতি জড়িয়ে আছে। চোখ দিয়ে আপনি পানি চলে আসলো। আমি তো এমন জীবন চাইনি। আমিও সবার মতো আমার নিজের পরিবারের সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু আফসোস আপুরা সেটা হতে দেয়নি। হঠাৎ এক চাচি এসে মুখের দিকে তাকিয়ে আছে। এই, তুমি ফাহাদ তাই না? কে ফাহাদ? আর আমি কোনো ফাহাদকে চিনি না। তুই ফাহাদ, দাঁড়া, আমি সবাইকে ডাকতেছি। চাচি সবাইকে ডাকতে শুরু করলো। আমি গার্ডদের ইশারা করে বললাম, এখান থেকে চলো। অন্য মানুষ আস্তে আস্তে আমি চলে আসি। এইভাবে আজকের দিনটাও চলে যায়। রাতে আম্মু ফোন করেছিল, তানিশা নাকি আমার জন্য কান্না করতেছে। আম্মু, আমি কালকে মিটিং শেষ করে বাসায় চলে আসবো।
পরের দিন মিটিংয়ে গেলাম, এটাও ফাইনাল করে সবাইকে নিয়ে খাবার খাচ্ছি। এমন সময় দেখি 3-4 বছরের একটা ছেলে আমার কাছে আসলো। আমি ছেলেটাকে ডাক দিলাম, বাবু এদিকে আসো। ছেলেটা আসলো, তোমার নাম কি? জাবির। তুমি কার সাথে এখানে আসছো? আমার আব্বু আম্মু আরও অনেক মানুষ। কোথায় তারা? ওইদিকে। চলো তোমাকে দিয়ে আসি। আপনারা খাবার খেতে থাকেন, আমি বাচ্চাটাকে দিয়ে আসি। ওকে, তাড়াতাড়ি আসেন। ওকে। কোন দিকে বাবা? ওইদিকে। আমি বাচ্চাটাকে নিয়ে এগিয়ে গেলাম। একটা মেয়ে আসলো। এই, তুই কোথায় ছিলি? আপনি কি চেনেন বাচ্চাটাকে? আমার চাচাতো ভাই। ওকে একা চালেন কেন? আসলে আমরা কথা বলছিলাম, এমন সময় ও কোথায় জানি চলে গেল। মেয়েটার কথা বলার মাঝে কে জানি তুরসা বলে ডাক দিল। বুঝতে পারলাম মেয়েটার নাম তুরসা। জাবিরকে কোথায় পেলি? ওকে এই লোকটা কোথা থেকে জানি নিয়ে আসলো। এবার আমি লোকটার দিকে তাকিয়ে অবাক, কারণ লোকটা আর কেউ না, আমার মেজো দুলাভাই। আর এটা হলো দুলাভাইয়ের বাতিজি তুরসা। ধন্যবাদ ভাই তোমাকে। তখনই সবাই একসাথে আসলো। সবাই জাবিরকে নিয়ে ব্যস্ত, আমাকে কেউ চিনতে পারেনি। আমি চলে আসতে যাব, তখনই বড় আপু আমায় বলল, এই যে আপনাকে আমার কেমন জানি চেনা চেনা লাগছে, কোথায় জানি দেখেছি। আমি তাদের দিকে তাকিয়ে বললাম, সব সময় সব পরিচয় দিতে নেই, কিছু পরিচয় গোপন থাকে শ্রেয়। আমার কথা বলার মাঝখানে এক গার্ড এসে বলল, স্যার আপনাকে বাড়িতে যেতে বলেছে বড় স্যার। তারপর চোখের পানিটা মুছে গাড়ির দিকে চলে গেলাম। ওদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে আসলাম ওদের সামনে থেকে। তারপর সব আপুরা বলতেছে, ছেলেটা কি কোথায় জানি দেখেছি। দুলাভাই বলল, আরে হয়তো দেখে থাকবে কোনোখানে। এখন চলো সবাই খাওয়া শুরু করি। সবাই খাওয়া শুরু করলো। এমন সময় আপুর ফোনে কল এলো। দেখে চাচি বাড়িতে আমার সামনে যেই চাচি পড়েছিল। মাহমুদা, তোরদের জন্য একটা খুশির খবর আছে। কি খবর বলো? কালকে ফাহাদ এসেছিল বাড়িতে, আমার ফোনে টাকা ছিল না তাই কল দিতে পারিনি। আবু তো কথা শুনে পুরাই কেঁদে দেওয়ার অবস্থা। তুমি ওকে চিনলে কিভাবে? ফাহাদ বাড়িতে এসে অনেক কান্না করেছিল, আমি দূর থেকে দেখতে পেয়ে পড়ে গেলাম। ওর চেহারা আগের থেকে অনেকটা বদলে গেছে, আর মনে হয় অনেক বড়লোক হয়েছে। 4 জন গার্ড ছিল, সাথে 2টা গাড়ি ছিল। আপু তো এবার হাউমাউ করে কাঁদতে লাগলো। সবাই জিজ্ঞাসা করলো কি হয়েছে। অনেকক্ষণ জিজ্ঞাসা করার পর বলল, আপু গ্রাম থেকে চাচি কল করেছে, আর কালকে নাকি ফাহাদ বাড়িতে গিয়েছিল। সবাই তো আপুর কথা শুনে অবাক, আর আমার সব বোনগুলো কাঁদতে শুরু করলো। বড় দুলাভাই বলল, 5 বছর আগে না ফাহাদ মারা গিয়েছে? মেজো দুলাভাই বলল, 1 মিনিট মাহমুদা, তুমি বলো তো সব কিছু। আপু সবকিছু বলল। বড় দুলাভাই বলল, একটু আগে তাহলে এটা ফাহাদ ছিল? এবার সবাই আরো বেশি করে কাঁদতে লাগলো। এখন কান্না করে কি হবে? যখন সুযোগ ছিল তখন তারা আমায় একটা কথা বলার সুযোগ দেয়নি, তো আজকে কেন কান্না করতেছে? আমি কাঁদবো না, আমি নিজেকে শক্ত করে ফেলেছি। তারপর চলে আসলাম বাসায়। বাসায় আসার আগে আম্মুকে বলেছিলাম আসতেছি। কলিং বেল দিতেই তানিশা এসে দরজা খুলে আমায় জড়িয়ে ধরে সবার সামনে। কান্না করতেছে। কি হয়েছে? কান্না করছিস কেন? তুমি আমায় রেখে কোথায় চলে গিয়েছিলে? আমি আর কোথাও যেতে দিব না তোমায়। গেল আমায় সাথে করে নিয়ে যাবে। আমি ওর চশমাটা খুলে চোখের পানিটা মুছে বললাম, যা, তোকে রেখে আর কোথাও যাব না। সবাই আমাদের দিকে মিটমিট করে হাসতেছে। সবার সাথে কথা বলে আমার রুমে এসে শুয়ে পড়লাম। একটু পর তানিশা এসে আমার বুকের উপর শুয়ে পড়লো। এক ঘুমে বিকাল। এই তানিশা উঠ, একটা জায়গায় যাব, চল। আর একটু ঘুমাতে দাও না, এক জায়গায় যাব, উঠ। তারপর ওকে নিয়ে চলে আসলাম শপিং মলে। এখানে কেন এসেছি আমরা? প্রেম করতে। তুমিও না? একটু লজ্জা পেয়ে বলে, এই তুই লজ্জা পাচ্ছিস কেন? এখানে তোর জন্য জামা কাপড় কিনতে এসেছি। আমার তো লাগবে না। তুই চুপচাপ থাক। তারপর ওকে আমার পছন্দ মতো অনেকগুলো ড্রেস কিনে দেই। বাসার সবার জন্য নিলাম, কারণ বাসায় আসার পর কাউকে কিছু দিতে পারিনি। এইভাবেই কেটে যায় 5 মাস। আজকে দাদাভাই মজা করে বলে উঠল, কাল ফাহাদের বিয়ে। এটা শুনে তো তানিশা রাগে লাল হয়ে গেছে। তানিশা বলল, কার সাথে দাদু? স্বাভাবিকভাবে বলে তানিশা, আমার বন্ধুর নাতনির সাথে। ও তো তোমার বউকে নিয়ে বিয়ে দাও, আমার স্বামীর দিকে নজর দিচ্ছ কেন? তোর স্বামী মানে? সবাই জেনেও না জানার বান করতেছে। আমার স্বামী। আজ থেকে 5 মাস আগে আমরা বিয়ে করেছি। এই বিয়ে আমি মানি না। আমি তোদের ডিভোর্স করাবো। ফাহাদকে আমার বন্ধুর নাতনির সাথে বিয়ে দেব। তুমি বললেই হবে নাকি? আর তুমি কিছু বলছো না কেন? আমাকে উদ্দেশ্য করে আমি কি বলবো? বাসার সবাই যা বলবে তাই হবে। বাসার সবাই তো অবাক, যে মেয়ে মুখ ফুটে একটা কথাও বলতো না, সে মেয়ে আজকে দাদার সঙ্গে তর্ক করতেছে। আমি থাক,
আর বলতে পারলো না, তার আগে তানিশা মাথা ঘুরে পড়ে যায়। আমি গিয়ে ধরে সোফায় শোয়াই। আম্মু গিয়ে ডাক্তারকে ফোন করে। ডাক্তার এসে চেক আপ করতেছে, আর দাদু আমার কাছে এসে বলতেছে, ভাই আমরা কি একটু বেশি বলে ফেললাম? এখন চুপ করো, আগে দেখো ডাক্তার কি বলে। ডাক্তার বলল, মিষ্টি মুখ করান সবাইকে। মা বলল, তাহলে আমি যেটা অনুমান করলাম সেটাই। আপনি দাদি হতে চলেছেন। সবাই তো অনেক খুশি। দাদা আমার কানের কাছে এসে বলল, ভাই তুই এই কাজ কবে করে ফেললি? 6 মাস আগে। কিছুক্ষণ পর তানিশার জ্ঞান ফিরল, কি জানি খুঁজতে লাগলো। তারপর আমায় দেখে আমার কাছে এসে ছোটো বাচ্চাদের মতো খুলে বসে পড়লো সবার সামনে। আমি কানের কাছে গিয়ে বললাম, এখন কেমন লাগছে আমার বাবুর আম্মু? তানিশা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যখন কথাটা বুঝতে পারলো তখন লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে ফেললো। তারপর সবাই সব কিছু খুলে বলল বিয়ের কথা। প্রথমে আমার উপর একটু রেখেছিল, পরে ঠিক হয়ে যায়। আর দাদা ঠিক করে আমাদের বাড়িতে বড় করে আয়োজন করে বৌভাত করবে। বাসার সবাই এতে রাজি হয়ে যায়। আজকে বৌভাত প্রায় শেষের দিকে। তানিশাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। অনুষ্ঠান শেষে তানিশা আমার রুমে এসে দরজা লাগিয়ে গহনা খুলতে থাকে। আমি পিছন দিয়ে জড়িয়ে ধরি। তানিশা খেপে ওঠে, বউ আজকে আরেকবার হয়ে যাক। তানিশা লজ্জায় আমার বুকে মুখ লুকিয়ে জড়িয়ে ধরল। আমিও আমার মিশনে নেমে পড়লাম।